আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের পক্ষ থেকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় লেকচার 1-এ। এবং এই যে লেকচারটা আছে, লেকচারটা ভিতরে যাওয়ার আগে বা লেকচারে কি কি আমরা পড়বো সেটা যাওয়ার আগে আমরা জানার চেষ্টা করি চ্যাপ্টারের নামটা কি। চ্যাপ্টারের নাম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। আর প্রশ্ন, ভাই সমাজবিজ্ঞানী কারা? যারা সমাজবিজ্ঞান এই যে সাবজেক্টটা তোমরা পড়তেছো, এই পুরো সাবজেক্টটা গঠনে যারা অবদান রাখছেন তারা সমাজবিজ্ঞানী। তুমি নিজে যে সমাজবিজ্ঞান পড়তেছো এইচএসসি পর্যায়ে, তুমি নিজেও একজন জুনিয়র সোশিওলজিস্ট, রাইট? যেহেতু এই যে সমাজবিজ্ঞানের ইংরেজি সোশিওলজি, তাহলে তুমিও নিজেও একজন জুনিয়র সোশিওলজিস্ট বা একজন ছোটোখাটো সমাজবিজ্ঞানী। এবং এই যে সমাজবিজ্ঞানীদের মতামত অবদানগুলো জানবো, এর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব যারা 4 ফাউন্ডিং ফাদার্স আছে এবং এর বাইরেও লোকজন যারা আছে, যেমন মনে করো ইবনে খালদুন, কার্ল মার্কস, তারপর হচ্ছে তোমার এমিল ডুরখেম, ম্যাক্স ওয়েবার। হ্যাঁ, এই যে লোকজনগুলো আছে এরা যেসব থিওরিজ দিচ্ছেন বা মতবাদ দিচ্ছেন এবং এরা এই যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা গঠনে যে অবদানগুলো রাখছিলেন, সেই অবদানগুলো আমরা এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে বিস্তারিতভাবে জানবো। এবং প্রথম যে লেকচারটা আছে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম লেকচারে আজকে আমরা তেমনইভাবে দুইজন সমাজবিজ্ঞানীর অবদান ও থিওরিজ সম্পর্কে জানবো। এবং এই দুইজন হলেন ইবনে খালদুন এবং হচ্ছেন অগাস্ট কোত। এবং এই দুইজন সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে জানানোর এবং বোঝানোর জন্য সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। এবং চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা আসো, প্রথমে দেখি ইবনে খালদুন। তোমরা ইবনে খালদুন সম্পর্কে জানো? ইবনে খালদুন হচ্ছেন তিউনিস শহরে জন্মগ্রহণ করেন। কোন শহর? তিউনিস শহর। তিউনিস শহরে জন্মগ্রহণ করা একজন লোক। তিনি হচ্ছেন পরবর্তীতে রাজনীতি, সমাজবিজ্ঞান, মানুষের সম্পর্ক বা মানুষ ওভারঅল সমাজ সম্পর্কিত বিষয়ে খুব ইন্টারেস্টেড হয়ে পড়েন এবং যার ফলে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন, যার মধ্যে আমরা ওনার এই সমাজবিজ্ঞানের যে একদম প্রাথমিক ভিত্তি সেই ভিত্তিগুলো দেখতে পাই। প্রশ্ন হচ্ছে, ভাই আচ্ছা ঠিক আছে, তো জানলাম ওনার নাম কি তাহলে ইবনে খালদুন? হ্যাঁ, ওনার নাম ইন এ সেন্স ইবনে খালদুন, যেটা আমরা সবসময় জানি, কিন্তু এর বাইরেও ওনার বড়, মনে কর মস্ত বড় একটা নাম আছে। মস্ত বড় নামটা কি? ওয়ালিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন। আসলে লিখি আমরা, ঠিক আছে? ওয়ালি উদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান। তোমরা কিন্তু লিখবা খাতার মধ্যে বা বইয়ের মধ্যে এই জিনিসগুলো লিখবা, ঠিক আছে? আব্দুর রহমান, ওয়ালিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এত বড় নাম আমরা কেমনে মনে রাখতাম ভাই? এটা কি আদৌ পসিবল? হ্যাঁ পসিবল, কারণ এটা অনেক সময় কম মার্কে তোমাদের আসতে পারে। কোন মার্কে? কম মার্কে আসতে পারে। আর উনি যে তিউনিস শহরে জন্মগ্রহণ করেন 1300 সাল থেকে উনি 1400 সালের মাঝামাঝি সময় বিশাল অবদান রাখেন। যদিও 1406 সালে উনি মারা যান, কিন্তু এর মাঝামাঝি একটা সময় উনি বিশাল অবদান রাখেন কোথায়? সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে। এবং এই যে ওয়ালিউদ্দিন নামটা আছে, এই ওয়ালিউদ্দিন নামটা কিন্তু ওনার যে তোমার জ্ঞান বিজ্ঞানে বা জ্ঞানের কারণে মধ্যে যে পাণ্ডিত্য আছে, আমরা বলি না বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে বিদ্যাসাগর ওনার কি তার একটা উপাধি। কিসের কারণে? কারণ উনি জ্ঞান বিজ্ঞান অনেক পারদর্শী। তেমনইভাবে ইবনে খালদুন পড়াশোনায় পারদর্শী হওয়ার কারণে ওনাকে নাম দেয়া হয়েছিল ওয়ালি উদ্দিন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ওনার ওয়ালি উদ্দিন নাম দেয়া হয়েছে, তাহলে আবু জায়েদ, আব্দুর রহমান, ইবনে মুহাম্মদ, ইবনে খালদুন এতগুলো নাম কেন? এগুলো হচ্ছে প্রত্যেকটা পোর্শন, ঠিক আছে? এটা কি? পাণ্ডিত্যের কারণে। আমরা আস্তে আস্তে লিখি, পাণ্ডিত্যের কারণে। আবু জায়েদ কিসের কারণে দেওয়া হয়েছে? আবু জায়েদ হচ্ছে তার ডাকনাম। এই যে মনে করো আমার নাম মাহমুদুল হাসান তায়েফ, তায়েফটা কি? আমার ডাকনাম। তেমনইভাবে তার ডাকনাম ছিল আবু জায়েদ। আব্দুর রহমান কি? তার আসল নাম। আসল নাম কি? ডাকনাম বাদে যা বাকি থাকে ভাই সেটাই হচ্ছে আসল নাম। যেমন আমার নাম মাহমুদুল হাসান তায়েফ, তায়েফ যদি আমার ডাকনাম হয় তাহলে আসল নাম কি? মাহমুদুল হাসান। তেমনইভাবে তোমার নাম যদি মনে করো মোহাম্মদ নাজিমুল করিম অর্ণব হয়, হ্যাঁ ধরে নিলাম আর কি, তো অর্ণব কি? তোমার নাম হচ্ছে ডাকনাম। আর নাজমুল করিম কি বা মোহাম্মদ নাজমুল করিম কি?
এটা হচ্ছে তোমার আসল নাম। আচ্ছা ঠিক আছে, ইবনে মুহাম্মদটা কি? আমরা জানি যে মুসলমান যারা আছে তাদের বেশিরভাগ নামের শুরুতে মুহাম্মদটা লাগে, এবং সেই সূত্রে তারা এখানে মুহাম্মদ লাগাইছে আর কি, ধর্মীয় কারণে। এবং ইবনে খালদুন, এই ইবনে খালদুন হচ্ছে ওনার পারিবারিক নাম, পারিবারিক নাম। এখন মনে করো তোমার নাম হচ্ছে নাজমুল করিম অর্ণব, কিন্তু বাসার মধ্যে তোমাকে সবাই ডাকে এই সেন্টু, মনে করো আর কি, তোমার সবাই ভালোবেসে আদর করে ডাকে এই সেন্টু, তাহলে সেন্টু কি? তোমার সেন্টু হচ্ছে পারিবারিক নাম। এবং এই ক্ষেত্রে ইয়া বড় নামের মাঝখানে ইবনে খালদুন হচ্ছে ওনার পারিবারিক নাম, এবং এই ইবনে খালদুন নামে উনি অধিক পরিচিত। এবং আমি তোমাদেরকে বলছিলাম যে উনি 1332 মানে 1300 থেকে 1400 শতাব্দীর মধ্য, মানে 1400 সালের মাঝখান দিয়ে উনি বিশাল কাজ কারবার করেন। এবং তাইলে ওনার অ্যাকচুয়াল জন্ম হচ্ছে 1332 সালে, এবং উনি মৃত্যুবরণ করেন 1406 সালে। ঠিক আছে, এতটুকু তোমাদের জানা থাকা জরুরি। এবং অগাস্ট কোদ বা হচ্ছে এর পরবর্তী সময়ে যারা এই সমাজবিজ্ঞান নিয়ে অবদান রাখেন, যেমন কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, এমিল ড্রুকহেম, তারপর হচ্ছে তোমার আরও যারা আছে, এরা হচ্ছে 1700 সালের পর থেকে চিন্তা ভাবনা শুরু করে। এবং 1332 থেকে 1606-এর মধ্যে উনি যেহেতু চিন্তা ভাবনা করে ফেলছে, তাহলে সমাজবিজ্ঞানের আদি পিতা বলা হয় ওনা কাকে? তাহলে সমাজবিজ্ঞানের কি বলা হয় ওনাকে? সমাজবিজ্ঞানের আদি পিতাও বলা হয় আমাদের এই ইবনে খালদুনকে। এখন প্রশ্ন, ভাই আদি পিতা বললাম, তাহলে কি ওনাকে আমি সমাজবিজ্ঞানের কেন জনক বলতেছি না? সমাজবিজ্ঞানের জনকও কেউ বলছেন ডক্টর নাজমুল করিম, ডক্টর নাজমুল করিম। এই ডক্টর নাজমুল করিম কে বলতো? ডক্টর নাজমুল করিম হচ্ছে বাংলাদেশে সমাজবিজ্ঞানের জনক। এই ইনফরমেশনটা কিন্তু বারবার আসতেছে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক নাজমুল করিম, এবং হচ্ছে তোমার পুরো পৃথিবীতে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোদ। কিন্তু এই বাংলাদেশে নাজমুল করিম বা বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক যে নাজমুল করিম ঢাকা ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন, এই নাজমুল করিম এই ইবনে খালদুনকে বলতে চাচ্ছেন যে এই লোক হচ্ছে জনক। কিসের জনক? সমাজবিজ্ঞানের জনক। ঠিক আছে, এছাড়াও ইবনে খালদুন সম্পর্কে আমাদের 3টা গ্রন্থ সম্পর্কে জানতে হবে। এই যে তোমার চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা পড়ার সময় আমরা 3টা গ্রন্থ জানবো, খুব সহজে জানবো, কোনো প্যারা নিও না। ঠিক আছে, এই যে তোমাদেরকে আমি যেমন পুরো ভিজুয়ালাইজ করাইতেছি জিনিসগুলা, আমরা কিন্তু ভিতরে গেলে অনেক বিস্তারিত, অনেক হাবি জাবি হিবিজিবি প্যাঁচা পুচে আছে, এত প্যাঁচা পুচা পড়বো না, আমরা খুব ইজিভাবে পড়বো। এবং ট্রাস্ট মি, এই প্রসেসের সাথে যাও, তুমি দেখবে যে ভিতর তোমার সহজ লাগতেছে। আচ্ছা আসো, আমরা সবসময় কি করব? আমরা সবসময় নিজেদের মতো করে জানবো, তারপরে হচ্ছে ভিতরে যাব, ভিতরে গিয়ে হচ্ছে একদম বিস্তারিত মনে করে একটা টান দিব। ঠিক আছে, প্রথম যে গ্রন্থটা সম্পর্কে ওনার জানা থাকা জরুরি সেটা হচ্ছে আল মুকাদ্দিমা বা মুকাদ্দামা, অনেকে এক একজন এক এক নাম বলে, মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা বা আল মুকাদ্দামা। এরপরে আমাদের যে গ্রন্থটা সম্পর্কে জানা থাকা জরুরি সেটা হচ্ছে আল উমরান। ঠিক আছে, কোনটা? আল মুকাদ্দিমা, তারপরে হচ্ছে আল উমরান, তারপরে হচ্ছে আল আজবিয়া। জায়গা তো নাই, আচ্ছা এখানে লিখি, কম জায়গা আছে, আল আজবিয়া। এবং এই গ্রন্থটা সম্পর্কে আমাদের জানা থাকা বিশাল পরিমাণে জরুরি। তো 3টা গ্রন্থ আমার ওনার জানবো, এবং সেই 3টা গ্রন্থ কি? আল মুকাদ্দিমা, আল উমরান, আল আজবিয়া। এখন প্রশ্ন, ভাই এই আল মুকাদ্দিমা, আল উমরান এবং আল আজবিয়া এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমটা যেটা হচ্ছে আল মুকাদ্দিমা, এবং এইটার একটা ইংরেজি নাম আমরা পাই দ্য প্রোলেগোমেনা। এখানে লিখি দ্য প্রোলেগোমেনা, এবং এই নামটা কিন্তু খুব বেশি পরিমাণে এমসিকিউতে আসে, যেটা আল মুকাদ্দিমার কি বলে এটাকে ইংরেজি, আমি মানে ইটা কি ইংরেজি গুণধানুবারটা কি, সেটা হচ্ছে দ্য প্রোলেগোমেনা। আচ্ছা, মোটামুটিভাবে এতটুকু জানা থাকা তোমার জন্য এনাফ। এরপরে যখন আমরা ভিতরে যাব, ভিতরে বাকি বিস্তারিত সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। আসো ভিতরে যাই, আমার বইয়ে কি বলছে সেটা আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে দেখি ইবনে খালদুনের একটা পিকচার, এবং ইবনে খালদুনের তোমার জন্ম হচ্ছে 1332 সালে, মৃত্যুবরণ করেন 1406 সালে, এটা কিন্তু আমি বলে দিছি আগেই। এবং এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের মধ্যে, আচ্ছা আমি তোমাদেরকে একটু পিছিয়ে যাই, এই যে চ্যাপ্টারটা আছে, কোন চ্যাপ্টার? এই যে তোমার পুরো 3য় অধ্যায় যেটা আছে, সেই 3য় অধ্যায়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, টিচারদের জন্য হট টপিক বলতে পারো এমসিকিউ।
এই যে মনে করো সে কবে জন্মাইছে, অমুক কবে জন্মাইছে, অমুক কবে মরছে, অমুক কি কি থিওরি দিছে, অমুক এই করছে, অমুক সেই করছে, তাহলে কি ভাই এখান থেকে সৃজনশীল আসে না? সৃজনশীল আসে। সৃজনশীল আসে একটা বা দুইটা টপিক থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল যেখান থেকে আসে সেটা হচ্ছে অগাস্ট কোত, যেটা হচ্ছে আজকের লেকচারে অর্থাৎ প্রথম লেকচারে আমরা কিন্তু পড়বো। আচ্ছা আসো, পরবর্তীতে এত বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করবো না, সমস্যা নেই, কিন্তু অগাস্ট কোত সম্পর্কে বা অগাস্ট কোত থেকে সবচেয়ে বেশি পরিমাণে সিকিউ আসে। নবম থেকে 14 শতক পর্যন্ত, নবম থেকে 14 শতক পর্যন্ত মুসলিম দেশগুলোতে বুদ্ধিবৃত্তির চর্চায় যেসব সংস্কৃতিবান ব্যক্তির উজ্জ্বল কীর্তি লক্ষ্য করা যায় তাদের মধ্যে ইবনে খালদুনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি যে শুধু সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠা করছেন এরকম না, ঠিক তিনি সমাজ নিয়ে যা চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ সাহিত্য, দর্শন, ইতিহাস এর বাইরে গিয়ে মনে করো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর বাইরে গিয়ে যে একটা বিজ্ঞান হইতে পারে সেই বিজ্ঞান নিয়ে উনি চিন্তা ভাবনাটা করছিলেন। ওই যে তোমার মনে করো একটা গ্রন্থের নাম পড়ছিলাম আমরা আল উমরান, এই আল উমরানের ইংরেজিটা কি তোমরা জানো? এই আল উমরানের ইংরেজি হচ্ছে সায়েন্স অফ কালচার। এই গ্রন্থটার ইংরেজিটা আমরা একটা জেনে রাখি, সায়েন্স অফ কালচার। এন্ড ভাই প্রশ্ন, সায়েন্স অফ কালচার কি? সায়েন্স অফ কালচার হচ্ছে যেখানে ইবনে খালদুন চিন্তা করার চেষ্টা করছে যে বিজ্ঞান সংস্কৃতিকে নিয়েও হইতে পারে, যে গতানুগতিক যে বিজ্ঞানগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভাই ম্যাথমেটিক্স এই সেই, হ্যাঁ, এর বাইরেও একটা বিজ্ঞান হতে পারে, সেটা হচ্ছে সংস্কৃতির বিজ্ঞান। এবং সেই সংস্কৃতির বিজ্ঞান থেকে কিন্তু দিন শেষে তোমার এই সমাজ বিজ্ঞানের জনক বা সমাজ বিজ্ঞানের জন্ম হয়েছে আর কি। তিনি ছিলেন একজন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ। তিনি কি ছিলেন? বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী, অর্থাৎ কেউ এককভাবে ওনাকে দাবি করতে পারবে না, ঠিক আছে? কেউ এককভাবে ওনাকে দাবি করতে পারবে না। তিনি শুধু মুসলিম জাতির সাংস্কৃতিক জীবনকেই উচ্চে স্থাপন করেননি, বরং ধর্মীয় গোড়ামি ও পাণ্ডিত্য থেকে সমগ্র ইউরোপবাসীকেও মুক্ত করেন। অর্থাৎ তিনি শুধুমাত্র মুসলমানদের দূত হিসেবে আসে নাই, মুসলমানদের বাইরে ইউরোপিয়ানরাও কিন্তু সেই কালে তোমার ধর্মীয় গোড়ামিতে যুক্ত ছিল। আমরা জানি যে তোমার খ্রিস্টান ধর্মে বেশ কিছু ধর্মীয় গোড়ামি ছিল, বা হচ্ছে তোমার এই যে তোমার ক্যাথলিক চার্চ থেকে পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট চার্চ হয়, এই চার্চগুলো আমরা কিন্তু জানবো আস্তে আস্তে, এই পুরো সমাজবিজ্ঞানের মধ্যে আমরা ভালোভাবে জানবো। কিন্তু এই যে তোমার চেঞ্জটা আনে, সেই চেঞ্জটা আনার ক্ষেত্রে সহায়তা করে কি আমাদের এই ইবনে খালদুন। এবং এর মধ্যে তিনি দ্য প্রোলেগোমেনা বা আল মুকাদ্দিমা নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যা হচ্ছে সমাজবিজ্ঞান তথা ইতিহাস তত্ত্বের যে ব্যাখ্যা প্রদান করেছে তাই হচ্ছে আধুনিক সমাজের ভিত্তি। বলা হয়ে থাকে এই গ্রন্থটা বা তোমার কোনটা আল মুকাদ্দিমা বা হচ্ছে দ্য প্রোলেগোমেনা, এই গ্রন্থটা থেকে পরবর্তীতে ওনার যে বাকি গ্রন্থগুলো আছে সে বাকি গ্রন্থগুলোর মানে কি বলে সে বাকি গ্রন্থগুলো পাওয়া যায়, এবং আমরা এক পর্যায়ে পাবো যে আল উমরান হচ্ছে আল মুকাদ্দিমারই একটা পার্ট, অর্থাৎ আল মুকাদ্দিমার একটা পার্ট হচ্ছে আল উমরান। এবং এই আল উমরানের তোমার ইংরেজি কি? সায়েন্স অফ কালচার। এবং এই আল উমরান বা সায়েন্স অফ কালচার গ্রন্থটা 6টা খণ্ডে বিভক্ত। আমি তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন শুরুতে দিয়ে নিলাম, 6টা খণ্ডে বিভক্ত। আচ্ছা আসো এরপর, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে ইবনে খালদুনের অবদান অপরিসীম। সমাজবিজ্ঞানের মৌলিক ধারণার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকেই সমাজবিজ্ঞানের প্রথম জনক হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু আমরা কি স্বীকার করি প্রথম জনক হিসেবে? না, আমরা তাকে জনক হিসেবে স্বীকার করে কেউ কেউ, এই যে প্রথম জনক হিসেবে আখ্যায়িত করে, কিন্তু আমরা জনক হিসেবে জানবো অগাস্ট কোতকে। তাকে আমরা সর্বোচ্চ আদি পিতা বলতে পারি। এ সম্পর্কে আর্নল্ড টয়েনবি কি বলছেন যে খালদুনের সমাজ সম্পর্কীয় জ্ঞান ইতিহাসে আজও সৃষ্টির মর্যাদায় মহিমান্বিত। ইবনে খালদুনের অবদানের প্রশংসা করতে গিয়ে অধ্যাপক এন স্মিথ বলেছেন যে ইবনে খালদুন, কে বলেছেন? এন স্মিথ বলেছেন যে ইবনে খালদুনই প্রথম মানব সমাজের বিজ্ঞান ভিত্তিক ও তুলনামূলক আলোচনার কথা উপলব্ধি করেছেন। ইবনে খালদুন সমাজবিজ্ঞান, সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতির ব্যাখ্যা করেছেন। প্রাকৃতিক পরিবেশে সামাজিক অগ্রগতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ সামাজিক অগ্রগতি নিয়ন্ত্রণ করে, এই কথাটা কে বলছেন? সর্বপ্রথম বলছেন হচ্ছে এই ইবনে খালদুন। আমরা একটু পরেই তার মনে করো যখন বিস্তারিত পড়াবো তখন এই লাইনটার ব্যাখ্যা আমরা দিব, সমস্যা নেই। উনি বলতে চাচ্ছেন যে মনে করো সব সভ্যতা কিন্তু গড়ে উঠছে তোমার নদীকে কেন্দ্র করে, আমরা জানি। আচ্ছা এখন একটু হালকার উপর ব্যাখ্যা দিয়ে যাই যে প্রাকৃতিক পরিবেশ সামাজিক অগ্রগতি নিয়ন্ত্রণ করতে বোঝানো হয়েছে যে সকল সভ্যতায় কিন্তু নদীকে কেন্দ্রিক করে গড়ে উঠছে না, তাইলে নদীর বাইরে যারা ছিল তারা কি অসভ্য ছিল? এই যে তোমার মনে করো নীল নদের তীরে মিশর সভ্যতা, বা হচ্ছে তোমার মনে করো চায়নার মধ্যে যে ব্যাবিলনীয় সভ্যতা, এই বিভিন্ন যে সভ্যতাগুলো আছে এগুলো কি তাহলে এর বাইরে যারা ছিল নদীর বাইরে তারা কি অসভ্য ছিল?
তারাও সভ্য ছিল, কিন্তু তাদের সভ্যতাটা পৃথিবীকে তারা জানাইতে পারেনি, কারণ তাদের কাছে নদীর অ্যাক্সেস ছিল না। তারা যে জাহাজে করে অন্য এলাকায় গিয়ে বলবে যে দেখো আমি একটা এম্পায়ার বিল্ড করছিলাম, আমি হচ্ছে সভ্য, তুমি হচ্ছে অসভ্য, এই যে জানানোটা যারা হচ্ছে তোমার ভাটার মধ্যে ছিল বা হচ্ছে যারা ভূমির মধ্যে ছিল আর কি, তারা জানাইতে পারেনি। এছাড়াও মনে করো শীত প্রধান অঞ্চলের মানুষ শীতের সাথে টিকে থাকার জন্য মনে করো বিভিন্ন রকমের মোটা জ্যাকেট বা হচ্ছে তোমার প্রাণীর চামড়া দিয়ে তারা জ্যাকেট বানাইছে, রাইট? তাদের সমাজের কালচারটা ওরকমভাবে গড়ে উঠছে। আবার যে জায়গায় গরম, তারা কি করছে, তারা হচ্ছে মনে করো সাদা কাপড় বা হচ্ছে তোমার বা আমাদের ভারতীয় উপমহাদেশে যখন গাছপালা যেখানে অনেক বেশি, এই উপমহাদেশে কি আমরা লতা পাতা দিয়ে মনে করো পোশাক বানাইতাম। অর্থাৎ এক একটা কালচার পরিবেশের উপর নির্ভর করে, এক একটা কালচার কিসের উপর নির্ভর করে, এক একটা কালচার পরিবেশের উপর নির্ভর করে, এক একটা কালচার নির্ভর করে তোমার মনে করো যে প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া বা হচ্ছে জলবায়ু, এই বিষয়গুলোর উপর। এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে এটি। তাই বলা যায় ইবনে খালদুন সমাজের জন্ম দিলেন পৃথক এক বিজ্ঞান। কিসের, কোন বিজ্ঞান? পৃথক এক বিজ্ঞান। এবং এই বিজ্ঞানটাকে এই জন্য ওনাকে সমাজ বিজ্ঞানের জনক বলা যায়। অনেক সময় খ মার্কে প্রশ্ন আসে, কি মার্কে? খ মার্কে। খ মার্কে প্রশ্ন আসে, ইবনে খালদুনকে কেন সমাজ বিজ্ঞানের জনক বলা যায়? অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীলের। তখন তুমি এতটুকু উল্লেখ করে দিবা, ইবনে খালদুনকে এই কারণে আমরা সমাজবিজ্ঞানের জনক বলতে পারি, যেহেতু উনি সর্বপ্রথম চিন্তা করছেন। একই সাথে তোমার আর্নল্ড টয়নবী এবং এম স্মিথ বলেছেন ওনার সম্পর্কে বেশ গুণগানের কথা। এছাড়া উনি ইতিহাসের বাইরে গিয়ে সমাজকে নিয়ে ভাবছেন, হ্যাঁ, সমাজকে নিয়ে ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন। এই বিষয়গুলো উল্লেখ করে তুমি সাইড করে বলে দিবা এই মূলত এসব কারণেই এই ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের জনক বলা যায়। আসে এরপর, বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী। তাহলে ওনার পরিচয়গুলো কি কি আরেকবার দাগায় নিয়ে, আমরা আগেও পড়ছিলাম কিন্তু। চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক, সমাজবিজ্ঞানী। 1332 খ্রিস্টাব্দের 27শে মে, আমাদের শুধু সালটা লাগবে, আমাদের তারিখটা আহমনি দরকার না। আফ্রিকার তিউনিস বা তিউনেশিয়া, বর্তমানে যেটা একটা রাষ্ট্র আছে না, তিউনেশিয়া, আরব বসন্তের সূচনা হয়েছিল, বা আরব বসন্ত, তোমরা যারা সাধারণ জ্ঞান পড়ছো, হ্যাঁ, আরব বসন্ত নামে একটা কনসেপ্ট আসছিল বা একটা আন্দোলন হয়েছিল, সেই আরব বসন্তের সূচনা হয়েছিল এই তিউনিশিয়া অঞ্চল থেকে। এবং সেই তিউনিস, আফ্রিকার তিউনিস অঞ্চলে সম্ভ্রান্ত পরিবারে, অর্থাৎ বেশ বড়লোক একটা পরিবারে, উনি টাকা পয়সাওয়ালা পরিবারে উনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ত্রয়োদশ শতকের দার্শনিক। তার পুরো নাম হলো ওয়ালিউদ্দিন। এই যে তার পুরো নাম আমরা পাচ্ছি, ওয়ালিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন আল হাজরামি। আল হাজরামি সম্পর্কে আমাদের বেশি জানা থাকা জরুরি না, এই জন্য আমরা শুরুতে এটা বলি নাই। তোমার এতটুকু পর্যন্ত মুখস্থ থাকা, টনটনে টসটসে মুখস্থ থাকা একদম বাধ্যতামূলক, যে ইবনে খালদুন কি, ওয়ালিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন। আচ্ছা আসো, এবং এর মধ্যে এই যে ওয়ালিউদ্দিনটা, এই ওয়ালিউদ্দিন হচ্ছে ওনার পাণ্ডিত্যের বা হচ্ছে তোমার খুব জ্ঞান গুণ দিয়ে একদম মনে করো ভাই হাইফাই সিচুয়েশন, আমরা বলে আসছিলাম না, এই এতটুকু হচ্ছে আমরা আগে বলে আসছিলাম। এই যে তোমার ওয়ালিউদ্দিন হচ্ছে ওনার পাণ্ডিত্যের কারণে, আবু জায়েদ হচ্ছে ওনার ডাক নাম, আব্দুর রহমান হচ্ছে ওনার আসল নাম, ইবনে মুহাম্মদ হচ্ছে ওনার কী বলবো এটাকে, ইবনে মুহাম্মদ হচ্ছে তোমার পৈতৃক নাম বলতে পারো। এখানে তোমার এক তো ধর্মীয় কারণে দিছেই, দুই হচ্ছে তোমার পৈতৃক নাম বা পৈতৃক কারণে, এবং ইবনে খালদুন হচ্ছে ওনার পারিবারিক নাম আর কি। এরপর আসো, ইবনে খালদুন এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন মুসলিম সভ্যতার বিস্তৃতি পর তার ধীরে ধীরে অবনতির দিকে ধাবিত হয়। এ সময় তার পিতা ও পিতামহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। অর্থাৎ পিতা এবং পিতামহ এই দুইজনই কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ, বা হচ্ছে মনে করো বর্তমান ক্ষেত্রে যারা কি সচিব, বিসিএস ক্যাডার বা আমলা, মন্ত্রী, এইসব গুরুত্বপূর্ণ পদে মানে আসিত ছিলেন। এক্স্যাক্টলি এরকম কিনা আমি জানি না ঠিক, কিন্তু মনে করো উচ্চপদস্থ যে তাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই বিসিএস ক্যাডারের সাথে তুলনা করে বললাম আর কি। তিনিও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে যোগদান করেন এবং আজীবন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অর্থাৎ রাজনীতিকে নিয়ে উনি যে ব্যাখ্যা করছেন শুধুমাত্র এরকম না, রাজনীতির সাথে উনি একদম সরাসরি হাতে কলমে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। অর্থাৎ ভাই আমি উপর শুধুমাত্র ভণ্ডামি করে বৈঠই পড়ে এরকম না, আমি রাজনীতি করে আসছি, রাজনীতি করা পাবলিক, আমার পরিবারের পিতা এবং পিতামহ দুইজনই রাজনীতি করা লোক। তাই একদিকে ইবনে খালদুন যেমন আরব ও মুসলিম সভ্যতার উন্নতি ও অবনতি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলেন, তেমনইভাবে রাজনীতি, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, ক্ষমতার লড়াই, রাষ্ট্রের উত্থান পতন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ লাভ করেন। অর্থাৎ তাহলে কি উনি কি করতে পারছেন, উনি হচ্ছে তোমার আচ্ছা দাঁড়াও একটা মিনিট, উনি হচ্ছে তোমার একদম অভিজ্ঞতা লাভ করার সুযোগ পাইছিলেন আর কি।
অর্থাৎ একদম হাতে কলমে প্রত্যক্ষ অভিজ্ঞতা, যেটাকে আমরা বলতেছি যে রাষ্ট্রের উত্থান হয় কিভাবে, রাষ্ট্রের পতন হয় কিভাবে, সরকারের বা উচ্চপদস্থ লোকজন কামড়াকামড়ি করে কিভাবে, যে ভাই ক্ষমতার লড়াই যে কি জিনিসটা, বা হচ্ছে রাজনীতিকে একদম হাতে কলমে একদম সামনাসামনি দেখছে উনি। আচ্ছা, তারপর তার জীবন ছিল ঘটনাবহুল, ঘাত প্রতিঘাত সহ বিভিন্ন বৈচিত্র্যতায় ভরপুর, এবং দিন শেষে উনি 1406 খ্রিস্টাব্দে 17ই মার্চ মিশরের কায়রোতে মৃত্যুবরণ করেন। মিশরের কায়রো কোনটা? কায়রো হচ্ছে মিশরের রাজধানী আর কি। তোমাদের কিন্তু ছোটোখাটো করে আস্তে আস্তে তোমার সাধারণ জ্ঞানও কিন্তু আমি বলতেছি। এই মিশরের কায়রো হচ্ছে তোমার এর রাজধানী। তিউনিশিয়ার মধ্যে, তিউনিশিয়া হচ্ছে আফ্রিকার একটা রাষ্ট্র, অনেকে এরা এশিয়ার রাষ্ট্র হিসেবে দাগায় দিয়েছে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের কথা চিন্তা করে, এরকম না। তিউনিশিয়া হচ্ছে আফ্রিকার একটা রাষ্ট্র, এবং আরব বসন্তের সূচনা হয়েছিল এই জায়গায়। এই বিষয়গুলো ছোট ছোট করে বা কত সালে, 2012 সালের দিকে। সো এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখবা। দিন শেষে দেখবা যে তোমরা তো আর্টসে পড়তেছো, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট থেকে শুরু করে বলো, বা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি বি ইউনিট, ডি ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট বা গুচ্ছের ক্ষেত্রে এই ছোটো ছোটো সাধারণ জ্ঞানগুলো কিন্তু এখান থেকে আসে। কিন্তু এই যে গুচ্ছের মধ্যে যে মৌলিক জিকেগুলো পড়ো না তোমরা, মৌলিক জিকে কিন্তু দিন শেষে এই প্রোডাক্টটি কিন্তু এগুলোকে মনে করো এমনভাবে রিপ্রেজেন্ট করে যে তুমি মনে করো কনফিউজড হয়ে যাও, বলবা যে ভাই আমার তো কমন পড়ে নেই, ভাই আমি তো টেন্সড হয়ে গেছে। না, এখান থেকে আসে, জাস্ট একটু মনে করো অ্যাড করে একটু কমায় দিয়ে আর কি মাথায় রাখবো বিষয়গুলো। আচ্ছা, আসো এরপর। ইবনে খালদুন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন, তার মধ্যে দ্য প্রোলেগোমেনা বা হচ্ছে যেটাকে আমরা আল মুকাদ্দিমা বলতেছি, সেই আল মুকাদ্দিমা গ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আল উমরান, আল আসবিয়াহ, আল কিতাবুল ইবার লুবাবু ই মুহাসেল, সিফাও ই সাইল এবং আল কালি ই সুলতান, এই বিষয়গুলো তোমার অনেক বেশি জরুরি। আচ্ছা, আল আসবিয়া এটাও আমাদের জরুরি, কারণ হচ্ছে আমরা আল আসবিয়া বা আসাবিয়া, বাংলায় লিখতে গেলে আল আসাবিয়া পড়া হয় আর কি, বা লেখা হয়। সো এই তিনটা গ্রন্থ যেগুলো আমরা দ্য গোল দিছি, সেই তিনটা গ্রন্থ মূলত আমাদের খুব বেশি পরিমাণে জরুরি আর কি। আসো এরপর, আল মুকাদ্দিমা দ্য প্রোলেগোমেনা বা আল মুকাদ্দিমা গ্রন্থটা মূলত সমাজকে নিয়ে গঠিত, সমাজের ব্যাখ্যা বিশ্লেষণ, সমাজ কি বলতে চাইছেন, এই যে তোমার অর্থাৎ সমাজ কী বলতে চাইছেন বলতে শুধুমাত্র সমাজের ঘটনার বর্ণনা নয়, বা হচ্ছে মনে করি ইতিহাস কী করে, হ্যাঁ ইতিহাস করে হচ্ছে এই যে তোমাকে আমি বললাম যে মনে করো বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ লোক শহীদ হওয়ার মাধ্যমে, 2 লক্ষ মা বোন ধর্ষণ হওয়ার মাধ্যমে আমরা এই আজকের বাংলাদেশ খুঁজে পাইছি। মনে করো আমি তোমাকে এত বিস্তারিত বর্ণনা দিলাম, তো বর্ণনা দেওয়ার পর আমার আলটিমেট আউটকাম কি, প্রশ্ন জাগে না? আলটিমেট আউটকাম হচ্ছে এরকম, তুমি যদি শুধুমাত্র এটাকে সাধারণ জ্ঞান হিসেবে নাও, তাহলে হচ্ছে তুমি ফিল করতে পারবে না বিষয়টাকে। শুধুমাত্র ঘটনার বর্ণনা নয়, ঘটনার সূত্রপাত, এই যে এই যে তোমার একটা লাইন আমাদের খুব বেশি পরিমাণে জরুরি, শুধুমাত্র ঘটনার বর্ণনা নয়, ঘটনার উৎপত্তির সূত্র এবং ঘটনার কারণ বিশ্লেষণ, এবং এই কাজটাই করা হচ্ছে এই আল মুকাদ্দিমা গ্রন্থের মধ্যে। যে শুধুমাত্র এই যে তোমাকে মনে করো মুক্তিযুদ্ধের ইতিহাস বললাম, হ্যাঁ এখানে যদি আমি তোমাকে বলি উৎপত্তি সূত্র কি, উৎপত্তি সূত্র হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, এবং এই ভাষার জন্য মারামারি করে আজকের আমরা যে বাংলায় কথা বলতেছি, তুমি বাংলায় পড়তে পারতেছো, আমি তোমাকে বাংলায় পড়াইতে পারতেছি। এরপরে কি ঘটনার কারণ বিশ্লেষণ, কারণ বিশ্লেষণ করতে গিয়ে কি তোমার যখন জেনারেল মোহাম্মদ জিন্নাহ বলছিলেন উর্দু শাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন বাংলাদেশের মানুষজন কি বলছিল বা ছাত্র জনতা কি বলছিল, নো 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 নো। ওই যে তোমার কারণ বিশ্লেষণ করা হলো, ঘটনার উৎপত্তির সূত্র ব্যাখ্যা করা হলো, তাহলে এটাই করা হয়েছে মূলত আল মুকাদ্দিমা গ্রন্থের মধ্যে। ওনার সমসাময়িক সময়ের আগ পর্যন্ত সবাই কি করতো, জাস্ট ইতিহাস আকারে মনে করো বইয়ের পর বই, পাতার পর পাতা ইত্যাদি ইত্যাদি লিখতে থাকতো, কিন্তু উনি এসে বলছে পুরো সিস্টেম চেঞ্জ করে উনি ঘটনার বর্ণনা না, ঘটনার উৎপত্তি ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং কারণ ব্যাখ্যা বিশ্লেষণ বা কারণ উদ্ঘাটনের চেষ্টা করে উনি। আসো, ইবনে খালদুন ছিলেন দার্শনিক অ্যারিস্টটলের অনুসারী, এতটুকু তোমার খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে এমসিকিউর জন্য 3 স্টার তোমরা দিয়ে রাখো যে উনি কিসের অনুসারী ছিলেন, দার্শনিক অ্যারিস্টটলের অনুসারী ছিলেন। এবং আল মুকাদ্দিমা গ্রন্থের মধ্যে কি বলা হয়, আল মুকাদ্দিমা গ্রন্থের মধ্যে তোমার এই যে ঘটনার কারণ বর্ণনা নয়, ঘটনার উৎপত্তির সূত্র এবং কারণ বিশ্লেষণও ব্যাখ্যা করা হয় আর কি। এবং এই যে তোমার বিশ্বের ইতিহাস, বিশেষ করে পাশ্চাত্যের ইতিহাস রচনা করতে গিয়ে উনি যে গ্রন্থটা রচনা করছিলেন, বা পাশ্চাত্যের ইতিহাস ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে উনি যা রচনা করছিলেন, সেটাই হচ্ছে আমরা আল মুকাদ্দিমার মধ্যে জানি বা আল মুকাদ্দিমা হিসেবে জানি। এত কিছু তোমার ভিতরে কোনো কিছু পড়া দরকার নেই, বা তোমরা পড়া দরকার নেই বলতে আমি পড়াবো না, কারণ এর ভিতরে আমার ইম্পর্টেন্ট কিছু নেই, কিন্তু তোমরা একবার রিডিং দিয়ে যাবা, ঠিক আছে? এরপরে আসো এরপর আমার যেটা জানা থাকা জরুরি, সেটা হচ্ছে ঐতিহাসিকগণ যাতে ইবনে খালদুনের
এই যে এখান থেকে ঐতিহাসিকগণ যাতে ইবনে খালদুনের সমাজ সম্পর্কীয় মতবাদকে যথাযথভাবে বিচার করতে পারেন সে মাপকাঠি স্থির করে দেওয়ার জন্য তার আল মুকাদ্দিমা গ্রন্থের ভূমিকায় সমাজের ধরন ও এর উন্নতি পর্যালোচনা করা হয়েছে। তাহলে সমাজের ধরন ও এর উন্নতি পর্যালোচনা দ্বারা কি বোঝানো হয়, যে মনে করো বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা কীরকম। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় মনে করো এককালে যৌথ পরিবার ছিল, বর্তমানে কি অনুপরিবার বা একক পরিবার হইতেছে। আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে দিচ্ছি আর কি, বাংলাদেশ পার্সপেক্টিভে আমি তোমাদের বর্ণনা করতে যাতে তোমরা সহজে বুঝতে পারো আর কি। কিন্তু এটা মনে করো এটা কি উন্নতি হইলো নাকি অবনতি হইলো সেটা পর্যালোচনা করার চেষ্টা করা হয়েছে। ইন এ সেন্স উন্নতি, কারণ একমাত্র শিল্প বিপ্লব যে রাষ্ট্রগুলোর মধ্যে হয় সেই শিল্প বিপ্লব রাষ্ট্রের মধ্যে যখন তোমার যৌথ পরিবার ভেঙে গিয়ে অনুপরিবার হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার দেশের যে অর্থনীতি আছে, দেশের জিডিপি, জিএনপি বা হচ্ছে তোমার মাথা পিছু এগুলো খুব পরিমাণে বৃদ্ধি পায়। কিন্তু একদিক থেকে তুমি যদি চিন্তা করতে চাও সেটা হচ্ছে অবনতি, সেটা কি পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে পালার জন্য কেউ থাকে না, ডে কেয়ার সেন্টারে এসে ভালোভাবে সামাজিকীকরণ শিখতে পারে না, ডে কেয়ার সেন্টারে এসে মনে করো মায়ের আদর যত্ন যেটাকে আমরা বলি সেটা সে পায় না। তো এই যে তোমার সমাজের ধরন ব্যাখ্যা বিশ্লেষণ এবং এর উন্নতি পর্যালোচনা, এই কাজটা উনি এই আল মুকাদ্দিমা গ্রন্থের কোথায় করছিলেন, ভূমিকার মধ্যে করছিলেন। ঠিক আছে, এর ফলে এই যে তোমার পূর্বের মুসলমান ও পাশ্চাত্যের ঐতিহাসিকদের মতো নয়, বরং অর্থাৎ ওনার সমসাময়িক কালের আগ পর্যন্ত, অর্থাৎ 1332 তো ওনার জন্ম, মনে করো উনি ধরে নিলাম যে 1350 থেকে লেখালেখি শুরু করছে। তো 1350-এর আগ পর্যন্ত যত গ্রন্থ ছিল এর আগের ঐতিহাসিকবিদের মতো নয়, বরং এক ভিন্নতর দৃষ্টিতে। কোন ভিন্নতর দৃষ্টি, যেখানে আমরা শুধুমাত্র ইতিহাস লিখব না, ইতিহাসের ব্যাখ্যা বিশ্লেষণ করব, ইতিহাসের মাধ্যমে সমাজকে পর্যালোচনা করব, সমাজকে পর্যালোচনা করার মাধ্যমে এটাকে উন্নত হয়েছে নাকি অবনতি হয়েছে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করব, ঘটনার কারণ ব্যাখ্যা মানে উদ্ঘাটন করার চেষ্টা করব, ঘটনার যে তোমার উৎপত্তি আছে সেই উৎপত্তির সূত্র বের করার চেষ্টা করব। এবং সেইভাবেই উনি ইতিহাসকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দিয়েছেন। এবং বলা যায় যে এইটার মাধ্যমেই উনি ইতিহাস, তারপর নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি এবং সমাজবিজ্ঞানী তিনটা বিষয়ের বা সাবজেক্টের জন্ম দেন হচ্ছে এই আল মুকাদ্দিমা গ্রন্থের মাধ্যমে। এবং এই গ্রন্থটার কারণেই মূলত ওনাকে বলা হচ্ছে কি এই যে তোমার উল্লেখযোগ্য যে গ্রন্থটা, সেই গ্রন্থটার কারণে ওনাকে বলা হচ্ছে উনি হচ্ছেন সমাজবিজ্ঞানের আদি পিতা বা অনেকের ক্ষেত্রে জনক আর কি। এরপরে আল উমরান কি, আল উমরান হচ্ছে তোমার এত কিছু জানা থাকা জরুরি না, কোন জায়গায় কতটুকু জানা থাকা জরুরি আমি তোমাদেরকে হাইলাইট করে বা মার্ক করে দিচ্ছি, সেতটুকু মানে ততটুকু তোমরা পড়বা, অবশ্যই পুরোটা একবার রিডিং দিবা, তো মুখস্থ রাখবা। কতটুকু মুখস্থ রাখবা হচ্ছে আল উমরান বা সায়েন্স অফ কালচার বা সংস্কৃতি বিজ্ঞান। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে সংস্কৃতি হচ্ছে একটা বিজ্ঞানের মতো। উনি মানতে নারাজ যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই বিষয়গুলো শুধুমাত্র একটা বিজ্ঞান হিসেবে আসতেছে। উনি বলতে চাচ্ছেন যে সংস্কৃতি বিশাল আলোচনার বিষয়বস্তু এবং সেই সংস্কৃতিকে আমরা একটা বিজ্ঞানের মর্যাদা আনতে পারি আর কি। এই যে এই বিজ্ঞানকে তিনি মানুষের প্রতিষ্ঠান, মানুষের সমাজের বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেন। এবং এই বিজ্ঞান মানব সমাজের প্রকৃতি, মানব প্রতিষ্ঠানের প্রকৃতি, উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করে থাকে। এবং এই যে তোমার কল্পিত সাংস্কৃতিক বিজ্ঞানকে উনি সোশিওলজিও বলা যেতে পারে। অর্থাৎ এই যে সংস্কৃতি বিজ্ঞানটা আছে এখান থেকে সরাসরি আমরা সোশিওলজি বা সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান এই বিষয়গুলো উনি নিতে পারি আর কি। এরপরে আমরা আর কিছু লাগে না, এরপর হচ্ছে আমরা এইখানে আসব। এখানে হচ্ছে তোমার ইবনে খালদুন তার মুকাদ্দিমা গ্রন্থের অন্তর্ভুক্ত আল উমরান, অর্থাৎ আগের যে গ্রন্থটা ছিল, কোন গ্রন্থটা, এই গ্রন্থটার একটা পার্ট বা অংশ হচ্ছে এই আল মুকাদ্দিমা। এবং আমরা একদম শুরুতে বলে আসছিলাম যে সায়েন্স অফ কালচার এই গ্রন্থটা 6টা খণ্ডে বিভক্ত। কয়টা খণ্ডে বিভক্ত? 6টি খণ্ডে বিভক্ত করেন। এবং এই প্রত্যেকটা বিষয়ে যদি সৃজনশীল আসে তোমাদের জানা থাকা জরুরি। এবং যদি সৃজনশীল নাও আসে, কোন ক্ষেত্রে জানা, গ বা ঘ মার্কে আসার চান্সেস খুবই কম। কোন ক্ষেত্রে জানা থাকা জরুরি? তোমাদেরকে খ মার্কের জন্য জানা থাকা এটা জরুরি, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য জানা থাকা জরুরি। হ্যাঁ ভাই বলবেন যে ভাই অনুধাবনের কী হলো, তো পুরোটা মুখস্থ কিছু করার নেই, বোর্ড কোশ্চেন ভাই এরকমই। অনেকে মনে করো কোনো ভাইবা চিন্তা মানুষজন বোর্ড কোশ্চেন করে না, ঠিক আছে। মানুষের সাধারণ সমাজ প্রকৃতি ও ভূমিকা, সার্বভৌম রাজা, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, যাযাবর জাতি, সভ্য সমাজ, গ্রাম ও শহর, জীবন ধারণের রীতি এবং বিজ্ঞানের অর্জন। এবং এই 6টা খণ্ডকে তোমার একদম শুধু নামগুলো মুখস্থ করবে, এছাড়া আর কিছু লাগবে না। আচ্ছা আসো, বস্তুতপক্ষে ইবনে খালদুনের পূর্বে কোনো চিন্তাবিদ এ ধরনের নতুন চিন্তা সম্পর্কে চিন্তা ভাবনা করেন। এবং তার কয়েক শতাব্দী পরে, অর্থাৎ এই যে তোমার বলছিলাম 17 বা 1800 সালের দিকে, আমরা ফরাসি বিপ্লবোত্তরের সময় বা হচ্ছে ফরাসি বিপ্লব যেটাকে আমরা বলি নেপোলিয়ন বোনাপার্ট, সেই সময় তোমার অগাস্ট কোত নামের একজন লোক আসে,
এই অগাস্ট কোতলোক আসার পর, যাকে আমরা অ্যাকচুয়ালি সমাজবিজ্ঞানের জনক বলতেছি, ওনার চিন্তায় আমরা অনুরূপ বিজ্ঞানের সন্ধান লাভ করি। কোন রকমের বিজ্ঞান? এই যে তোমার সায়েন্স অফ কালচার বা হচ্ছে তোমার সমাজ নিয়ে যে গবেষণা করা, সমাজ নিয়ে যে চিন্তা করা, অর্থাৎ এর আগ পর্যন্ত, অগাস্ট কোতের আগ পর্যন্ত আমরা শুধুমাত্র ইবনে খালদুনের চিন্তাভাবনায় সমাজবিজ্ঞানকে দেখতে পাই। আচ্ছা আসো এরপর আল আসবিয়া বা আল আসাবিয়া, হ্যাঁ আল আসাবিয়া আল আসবিয়া, তোমার এটা দুটোটাই আমাদের জানা থাকা জরুরি। এইটা দ্বারা কি বোঝায় আর কি? হ্যাঁ, সোশ্যাল সলিডারিটি নামে একটা যিনি কনসেপ্ট আছে, কি সোশ্যাল সলিডারিটি, এবং সেই সোশ্যাল সলিডারিটি কি? গোত্র ব্যবস্থা। গোত্র ব্যবস্থা মানে বুঝি সব কিছু বাদ দাও, আমি এটা একটু পরে বুঝাচ্ছি, আমি তোমাদেরকে জাস্ট এই গ্রন্থটা সম্পর্কে কী বলা হয়েছে সেটা একটু বলার চেষ্টা করি। তোমার ইবনে খালদুন বলতে চাচ্ছেন যে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, সেই সমাজ ব্যবস্থা গোত্র সংহতির উপর নির্ভরশীল। অর্থাৎ গোত্র সংহতি দ্বারা কি বোঝায়? তোমার মনে করো তোমার নাম হচ্ছে মনে করো রহিম, জাস্ট ধরে নিলাম আর কি, তোমার নাম হচ্ছে রহিম। তো রহিম, এই যে তুমি লোকটা আসো, তুমি চিন্তা করবা যে কিভাবে আমার বাবা মার উন্নতি করা যায়, আমার বাবা মা কিভাবে ভালো থাকে, বিয়ের পর আমার বউ কিভাবে ভালো থাকবে, হ্যাঁ, বা আমার বংশকে আমি কিভাবে টিকে রাখতে পারি, আমার সন্তান কিভাবে ভালো থাকবে, আমার যদি দাদা দাদি কীভাবে থাকে তাদেরকে কীভাবে ভালো রাখতে পারি। এছাড়াও মনে করো তুমি এককালে বিসিএস ক্যাডার হয়ে গেলে, বিসিএস ক্যাডার হওয়ার পর তোমার হাত দিয়ে মনে করো 5টা যদি চাকরি যায়, তার মধ্যে 4জনই তোমার বংশের ওই আত্মীয়, ওই জায়গার হ্যান, ওই জায়গার ট্যানটা তুমি দিয়ে দিছো। এই যে তোমার গোত্রের প্রতি মানুষের যে স্বাভাবিকভাবে টান থাকা, গোত্রের প্রতি, সমাজের প্রতি, হ্যাঁ, মহল্লার প্রতি, রক্তের প্রতি, জাতের প্রতি, বংশের প্রতি, অর্থাৎ কাছের যে সার্কেলটা আছে, সেই সার্কেলের উপর যে মানুষের স্বাভাবিক টানবোধ, এই টানবোধ থেকে মূলত বলা হচ্ছে ইবনে খালদুনের মতে, আমার মতে আর কি, ইবনে খালদুনের মতে এই টানবোধ থেকে আমাদের এই সমাজের উৎপত্তি হয়েছে। এবং এই সমাজটা বর্তমানে যেটা দেখতেছো বা বর্তমানে যেটা চলতেছে, সেটা হচ্ছে এই গোত্র সংহতি বা সোশ্যাল সলিডারিটি, বা যেটাকে আমরা সামাজিক সংহতি, গোত্র সংহতি, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে, তোমার এই সামাজিক সংহতির মাধ্যমে মূলত আমাদের এই সমাজটা টিকে আছে। এটা হচ্ছে ভায়োলেন্সে এই সমাজটা শেষ হয়ে যেত। এটা হচ্ছে আমার ইবনে খালদুনের কথা। ভায়োলেন্স কি ভাই? ভায়োলেন্স হচ্ছে মারামারি, কাটাকাটি, রাহাজানি, হ্যান ত্যান, ভুগিঝুগি, ইত্যাদি ইত্যাদি। ভুগিঝুগি না আর কি, জাস্ট বলার জন্য বলা আর কি। তো সামাজিক সংহতি, এখন প্রশ্ন হচ্ছে ভাই সামাজিক সংহতি তো বুঝলাম এর মাধ্যমেই হয়, তো কত বছর আমার এই সামাজিক সংহতি থাকতে পারে? ইবনে খালদুনের এই আল আসবিয়া গ্রন্থের মতে আমাদের সমাজটা 120 বছরের বেশি রান করতে পারে না। কেননা এর মধ্যে প্রথম 40 বছরে সমাজ সৃষ্টি হয়, আমরা যাব কিন্তু একটু পর। প্রথম 40 বছরে সমাজ সৃষ্টি হয়, এরপরের 40 বছরে সামাজিক সংহতি আমরা দেখতে পাই, এবং এরপরের 40 বছরে আমরা সমাজটাকে ধ্বংস হইতে দেখি। অর্থাৎ 120 বছরে কোনো একটা সমাজ বা কোনো একটা রাষ্ট্র এর বেশি টিকতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই 120 বছরে তো অনেক বেশি আমরা এখন বর্তমানে রাষ্ট্র টিকতে দেখতেছি। যেমন আমেরিকার বয়সী আপনার কত, এই আমেরিকার বয়সে আপনার প্রায় 400 বছরের কাছাকাছি হয়ে যেতেছে, হ্যাঁ, বা হচ্ছে তোমার আপনার ব্রিটেন বা এই সেই আশেপাশের বহুত রাষ্ট্রকে আমরা 120 বছরের বেশি রান করতে দেখতেছি। এই কথাটা উনি বলছিলেন 1350 সালের বা আশেপাশের এই সময়টার মধ্যে, অর্থাৎ সেই আমলের পার্সপেক্টিভে উনি বলছিলেন, যেটা এখন পর্যন্ত ভ্যালিড না আর কি। এই আল আসবিয়া গ্রন্থের মূল কনসেপ্ট হচ্ছে এটাই, যে এটা হচ্ছে সোশ্যাল সলিডারিটি বা সামাজিক সংহতির মাধ্যমে পুরো সমাজটা টিকে আছে, যেটাকে আমরা বলতেছি যে সমাজের ভিত্তি হচ্ছে গোত্র সংহতি। যখন একজন ব্যক্তি আরেকজনকে নিজের গোত্রের মনে করে এবং আরও মনে করে তার গোত্রের কোনো লাভ ক্ষতি বা লাভ ক্ষতি যখন তারই লাভ ক্ষতি, এবং তাদের মধ্যে গোত্র সংহতি আছে বলে মনে করা হয়, এবং রক্ত, জাতি, ধর্ম সম্পর্কের উপর ভিত্তি করে, অর্থাৎ ধর্ম, জাতি, গোত্র বা হচ্ছে তোমার মনে করো রক্ত, এই সম্পর্কের উপর ভিত্তি করে এই সামাজিক সংহতি গড়ে ওঠে। তার মধ্যে উপজাতীয় সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়। উপজাতীয় সমাজ কি? উপজাতীয় সমাজ হচ্ছে তোমার যারা যাযাবর। উপজাতীয় সমাজ দ্বারা কি বোঝায়? যারা যাযাবর, বা মনে করো সমাজের মধ্যে যারা সংখ্যালঘু, এই ক্ষেত্রে বাংলাদেশে কি, বাংলাদেশে কিন্তু যাযাবর বা বেদে, বেশি বেদে সমাজকে তুমি দেখতে পারো, হ্যাঁ, আর কিছু পরিমাণে আছে। এছাড়াও যারা উপজাতীয় সমাজ কোনটা, মারমা, চাকমা, আদিবাসী যে সমাজগুলো, তাদের মধ্যে দেখবা বন্ডিং খুব ভালো, হ্যাঁ, অর্থাৎ এই সমাজগুলোতে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়। এরপরে আমরা এই পর্যন্ত আহামরি বেশি ইম্পর্টেন্ট কিছুই নাই। এরপর আমরা এখানে যাই। উনি বলছেন যে রাষ্ট্রের আয়ুষ্কাল সম্পর্কে, অর্থাৎ রাষ্ট্র কত বছর টিকে থাকতে পারে, সেটা টিকে থাকার 3টা পর্যায় আছে। এবং এইটা কিন্তু তোমার এমসিকিউতে অনেক সময় আসে, যে এই ইনফরমেশনটুকু, এই যে আমি দিয়ে রাখছি যেটা, এই ইনফরমেশনটুকু তোমার এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় আসে। বলা হয় যে আল আসাবিয়া গ্রন্থের মধ্যে রাষ্ট্রের কয়টি স্তরের সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রের 3টি স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে, যেখানে রাষ্ট্রের স্থায়িত্ব সম্পর্কে বর্ণনা করা হয়। প্রথম পর্যায় হচ্ছে উৎপত্তি হয়, দ্বিতীয় পর্যায় হচ্ছে তোমার সামাজিক সংহতি বজায় থাকে,
অর্থাৎ যেখানে হচ্ছে তোমার রাষ্ট্র বিকাশমান হয়, এবং তৃতীয় পর্যায়ে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, ধ্বংসকাল 40 বছর। এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আল আসাবিয়া গ্রন্থেরও আমরা ভূমিকাটা শেষ করতে পারি। এরপর যাযাবর ও স্থায়ী সমাজ, একটু আগে যেটা আমরা বলছিলাম যে উপজাতীয় সমাজের মধ্যে সামাজিক সংহতি বা গোত্রের যে সংহতি, সেই সংহতি খুব দৃঢ় থাকে, বা সোশ্যাল সলিডারিটি যেটাকে আমরা বলতেছি। এই সলিডারিটি দৃঢ় থাকার কারণ কি, তারা মনে করে যে আমরা যদি একজন আরেকজনকে ছেড়ে দেই তাহলে হচ্ছে ওও সার্ভাইভ করতে পারবে না, আমিও সার্ভাইভ করতে পারবো না। যাযাবর দ্বারা এই ক্ষেত্রে মনে করো যারা বেদে আছে, বেদুইন আছে, এই বাংলাদেশে মনে করো কারা, যারা ভাসমান জনগোষ্ঠী, হ্যাঁ, হিজড়া কমিউনিটি বলতে পারি আমরা, বা হচ্ছে মনে করো আমাদের যে আদিবাসী লোকজন আছে যেমন মারমা, চাকমা, এই লোকজনগুলোকে আমরা এই যাযাবর সম্প্রদায়ের মধ্যে ফালাইতে পারি। এবং উনি বলতে চাচ্ছেন যে এই ধরনের লোকজন মানুষ স্বাস্থ্যবান, উৎপাদনমুখী এবং মিতব্যয়ী হয়, অর্থাৎ তারা খুব হিসাব করে খরচ করে, তারা হয় হচ্ছে উৎপাদনের চেষ্টা করে। যেমন মনে করো তুমি যদি আদিবাসীদের দিকে তাকাও, তারা কিন্তু কী করে, জুম চাষ করে। তুমি আমি কি জুম চাষ করব এই শহরের মাঝখানে বসে? না, তারা খুব স্বাস্থ্যবান হয়, অর্থাৎ তারা যখন উৎপাদনমুখী হইতে যায় তারা অটোমেটিক্যালি স্বাস্থ্যবান বা স্বাস্থ্য সচেতন হয়ে উঠতেছে। আচ্ছা, এবং অপরদিকে যারা স্থায়ী বসবাসকারী আছে তারা হচ্ছে নীতির তুলনায় অনৈতিক কাজ করে থাকে, এবং ভনিতায় মত্ত থেকে, তারা কি ভনিতায় মুক্ত থেকে শক্তির তুলনায় ছলনা বেশি ব্যবহার করে, অর্থাৎ ছলনা বেশি ব্যবহার করে, অর্থাৎ তারা হচ্ছে ভুলা বালা ছল চাতুরির আশ্রয় নেওয়া। যত খারাপ লোক দেখবা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের এই সমতলের লোকজন। আমি বলতেছি না যে আদিবাসীদের মধ্যে খারাপ লোক নাই, কিন্তু সেটার পার্সেন্টেজ কিন্তু অ্যাটলিস্ট বাঙালিদের তুলনায় অনেক বেশি পরিমাণে কম। আমি যখন কলেজে পড়াশোনা করতাম, নর্ডেম কলেজে, সেখানে হচ্ছে আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে উবাচিং মারমা। সো এই যে লোকজনগুলো আছে, এদের ব্যবহার, এদের আচার ব্যবহার, নুমং সিং মারমা, এরা আমি বহুত জনের লোক নাম বলতে পারবো। এমনকি আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ে মনে করো সাথামা মারমা বা হচ্ছে তোমার রিতেশ চাকমা, এরকম বহুত লোক আছে যাদের সাথে আমি আদিবাসীদের সাথে উঠা বসা চলাফেরা করছি। তাদের ব্যবহার কিন্তু আসলেই চমৎকার, অর্থাৎ তারা কিন্তু এই ভনিতার মধ্য থেকে যে ছল চাতুরির ব্যবহার বা ছলনার আশ্রয় সেটা সাধারণত কম নেই। এমন না যে তাদের মধ্যে খারাপ নাই, আছে, কিন্তু তার পার্সেন্টেজটা খুবই কম আমাদের তুলনায় আর কি। এবং সেটাই বলতে চাচ্ছেন যে নীতির তুলনায়, আচ্ছা, নীতির তুলনায় অনৈতিক কাজ করে, অর্থাৎ এই যে ইবনে খালদুন সেই সময় বসে যে কথাটা বলছেন যে স্থায়ী সমাজের লোকজন কিছুটা তোমার সামাজিক সংহতি এদের মধ্যে কম থাকে, নৈতিকতা এরা দুর্বল থাকে, এবং একই সাথে তোমার যাযাবর লোকজন বা হচ্ছে যারা উপজাতীয় লোকজন আছে, এই লোকজনগুলো কি, এরা স্বাস্থ্য সচেতন হয়, যারা তারা উৎপাদনমুখী হয়, এবং একই সাথে তারা কি মিতব্যয়ী হয়, তারা খুব হিসাব করে খরচ করে আর কি। এরপর সামাজিক পরিবর্তনটা আমরা পুরাটা একটু পড়ি, আসলে তারপর দেখার চেষ্টা করি কি বলা হয়েছে। যে ইবনে খালদুনের সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা একটি বৈজ্ঞানিক পর্যালোচনা বিবেচিত হয়। বৈজ্ঞানিক পর্যালোচনা দ্বারা কি বোঝানো হয়? বৈজ্ঞানিক পর্যালোচনা দ্বারা বোঝানো হয় যে বৈজ্ঞানের যে স্তরগুলো আছে আর কি, যে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কেন, আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম না, যে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কারণ এর মধ্যে বৈজ্ঞানিক স্তর আছে, এবং সেই বৈজ্ঞানিক স্তরের একটা অংশ হচ্ছে বৈজ্ঞানিক পর্যালোচনা। তিনি প্রথম ব্যাখ্যা করেন যে সমাজ পরিবর্তনশীল, এই পরিবর্তনের চাকায় মানুষ নিয়তই পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এবং এটা কি, এই পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে। সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা হলো এটা নিয়ে গবেষণা করা কিছুটা কঠিন। আমরা কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু বলে আসছিলাম যে এটা নিয়ে গবেষণা করা কঠিন, কারণ হচ্ছে এই যে সমাজবিজ্ঞানটা, সেটা হচ্ছে এই যে সমাজ যেটাকে নিয়ে গবেষণা করে, বা সমাজবিজ্ঞান যে বিষয়টাকে নিয়ে গবেষণা করে সমাজ, সেই সমাজটা হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। এবং এই চেঞ্জিং সোসাইটিকে আমরা যখন গবেষণা করতে যাই, সেই গবেষণা করতে গেলে সেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং তিনি আরও বলেন, যখনই চেতনা উচ্চ হারে সংহতি রক্ষা না হয়, তখন সমাজের সব দিকেই অবনতি শুরু হয়। অর্থাৎ উচ্চ হারে সংহতি রক্ষা কি, এই যে তোমার সোশ্যাল সলিডারিটি যেটাকে আমরা বলছিলাম, যে সামাজিক সংহতি রক্ষা যখন আমার না হয়, আমি যখন দেখবো যে আমার আশেপাশে সব লোকজন হচ্ছে শত্রু, এদের আমার কোনো বিন্দুমাত্র দরকার নেই, দুই আনার দাম না দিলেও আমাদের চলবে, তখন কি সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। এবং এই কথাটাই ইবনে খালদুন বলতে চাচ্ছিলেন যে তোমার সামাজিক পরিবর্তন দ্বারা কি বোঝানো হয়, সামাজিক সংহতি হচ্ছে আমার যে, বা গোত্র সংহতি, এটা হচ্ছে আমার সমাজের ভিত্তির মূল, এবং এটা যখন আমার নড়বড় হয়ে যাবে বা উচ্চ হারে সংহতি না থাকবে, তখন আমাদের সমাজ যেটা আছে সেটার মধ্যে আমার সব দিকে অবনতি শুরু হবে, শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা দিবে। এবং সমাজ গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির প্রয়োগ ঘটাইছিলেন। এইটা তোমার এমসিকিউ এর জন্য অথবা ক মার্কের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কীভাবে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট? যে আমার এমসিকিউতেও আসতে পারে, ক মার্কেও আসতে পারে প্রশ্ন যে ঐতিহাসিক পদ্ধতির ব্যবহার ঘটান, বা সমাজ গবেষণার মধ্যে ঐতিহাসিক পদ্ধতির ব্যাখ্যা বিশ্লেষণ করেন কোন লোক বা কোন সমাজবিজ্ঞানী, সেটা হচ্ছে তুমি তখন দাগে আসতে হবে ইবনে খালদুন। এরপর
আবহাওয়া ও জলবায়ু। এখন প্রশ্ন, ভাই আবহাওয়া জলবায়ুর সাথে আমার ইবনে খালদুনের সম্পর্কটা কোথায়? আবহাওয়া ও জলবায়ু দ্বারা আমরা বুঝাইতে পারি, মনে করো যে কোনো কোনো রাজ্য যেগুলো হচ্ছে তোমার আমরা এই যে নদীকে কেন্দ্র করে আমার সভ্যতা গড়ে উঠছে। আমি তোমাকে বলছিলাম না, মনে আছে, যে আমার মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা বা যে অন্য নানান রকমের সভ্যতাগুলো আছে সেগুলো কি নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। এবং এছাড়াও তোমার সমাজে ভৌগোলিক প্রভাব আবহাওয়া মাটি দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়। কিভাবে? যে মাটি যখন মনে করি যে জায়গায় উর্বর অনেক বেশি, যে আমাদের যে ভারতবর্ষ বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলগুলোতে যখন মাটিটা আমার খুব বেশি উর্বর, আমরা সাধারণত শাকপালা বা হচ্ছে সবজি এগুলা চাষ করা বা খাওয়ার মাধ্যমে বড় হয়ে থাকি। তো এই একই ক্ষেত্রে তুমি যখন ইউরোপের দিকে তাকাবা, তারা কি করে, তারা হচ্ছে গ্রিন হাউসের মাধ্যমে অনেক কষ্টমষ্ট করে তোমার তার ফলাইতে হয় সবজি। তাহলে কি স্বভাবতই তারা শুরুর দিকেই 1300 সালের কথা কিন্তু আমরা বলতেছি, বা সেই সময় যখন বিশ্লেষণ করছিলেন ইবনে খালদুন, সেই স্বভাবতই সেই সময়ের মধ্যে আমার যে সবজিগুলো আছে সেই ইউরোপিয়ানরা সেটা ফলাবে না, কারণ তাদের দেশ যেহেতু বরফ প্রধান, তারা হচ্ছে মানে প্রাণীর মাংস, মনে করো ভাল্লুকের মাংস বা হচ্ছে তোমার বিভিন্ন তোমার পোকামাকড়ের মাংস, এই মাংস খাওয়ার মাধ্যমে বা তারা হচ্ছে অ্যাকচুয়ালি মাংসাশী হয়ে ওঠে আর কি। অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু আমাদের যে বিকাশ বিশ্লেষণ বা যে সমাজের যে গতি প্রকৃতি আছে, কালচার আছে, সেটাকে একদম চেঞ্জ করে ফেলে আর কি। তিনি বলেন যে ভৌগোলিক কারণে রাষ্ট্রের উত্থান পতনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। ভৌগোলিক কারণে রাষ্ট্রের উত্থান পতন কি? আজকের দিনে মনে করো আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা একদম শান্তিপূর্ণ রাষ্ট্র কিভাবে? এটা পুরো পৃথিবী থেকে বলতে গেলে বিচ্ছিন্ন। তার এক পাশে হচ্ছে মনে করো আটলান্টিক মহাসাগর, আরেক পাশে হচ্ছে আমার প্রশান্ত মহাসাগর, আরেক পাশে তার বন্ধু রাষ্ট্র কানাডা, আরেক পাশে হচ্ছে তার মনে করো তার চেয়ে অনেক গরিব রাষ্ট্র হচ্ছে একটা তোমার কি বলে এটাকে আমরা মেক্সিকো। তো এই চারপাশ থেকে সে যেহেতু সেফ, তাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের নেই। কিন্তু মনে করো আজকের দিনে যদি বাংলাদেশকে অ্যাটাক করতে যায়, ভারতই অ্যাটাক করে বসে থাকতে পারবে, তার কাছে কোনো একটা বিষয় না। অর্থাৎ ভৌগোলিক কারণে আমরা হচ্ছে কিছুটা পিছিয়ে আসি। এছাড়া মনে করো জর্জিয়ার মতো রাষ্ট্রগুলো, যেটা হচ্ছে তোমার এক পাশে রাশিয়া, আরেক পাশে হচ্ছে তোমার এশিয়া, মনে করো সব কিছুর মাঝখানে হচ্ছে জর্জিয়া। এই জর্জিয়াকে কি রাশিয়া মনে করো অর্ধেক অলরেডি দখল করে বসে আছে, বা হচ্ছে ইউক্রেন বা হচ্ছে ফিলিস্তিনের মতো যে রাষ্ট্রগুলো আছে, এরা কি ভৌগোলিক কারণে এই রাষ্ট্রের উত্থান পতনগুলো তাদের হয়েছিল, বা ভৌগোলিক আবহাওয়া জলবায়ু এইসব কারণে তাদের রাষ্ট্রের উত্থান পতনগুলো হয়। আসলে এরপর যাই আমরা হারদা ও বাদওয়া। হারদা ও বাদওয়া জিনিসটা কি? সোশিওলজিতে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে রুরাল সোশিওলজি, রুরাল সোশিওলজি, এবং আরেকটা হচ্ছে আরবান সোশিওলজি। আমাদের যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমাদের সমাজবিজ্ঞান যে সাবজেক্ট আছে বা আমার ডিপার্টমেন্টে তোমার সেকেন্ড ইয়ারে পড়ানো হয় হচ্ছে রুরাল সোশিওলজি, অর্থাৎ 100 মার্কের একটা কোর্সই হচ্ছে এই রুরাল সোশিওলজি বা গ্রাম্য সমাজবিজ্ঞান নিয়ে। এবং থার্ড ইয়ারে একটা 100 মার্কের কোর্স হচ্ছে আমার এই আরবান সোশিওলজি বা শহর সমাজবিজ্ঞান নিয়ে। অর্থাৎ শহরের মানুষের জীবন জীবিকা, শহরের মানুষ কীভাবে লাইফস্টাইল লিড করে, শহরের মধ্যে বিজনেস কীভাবে প্রচলিত হয়, শহরের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, একইভাবে গ্রামের মানুষজন কেন শহরের দিকে বেশি তাকায় থাকে, বা হচ্ছে লোকজন তোমার ঈদের মধ্যে কেন শহর থেকে গ্রামে যায় বা মাইগ্রেশন কেন হয়। এই যে শহর সমাজ বিজ্ঞান এবং হচ্ছে তোমার গ্রাম সমাজ বিজ্ঞান, এই দুইটা কনসেপ্টই হচ্ছে মেইনলি হারদা এবং বাদওয়া। অর্থাৎ গ্রাম সমাজ বিজ্ঞান এবং শহর সমাজ বিজ্ঞানের যে রুট, সেই রুটটাই হচ্ছে আমার এই বারদা এবং হাদওয়া। এবং এই কনসেপ্টটা সর্বপ্রথম দিয়ে গেছিলেন কে? আমাদের এই ইবনে খালদুন। এবং সেই কথাটা আমরা এখানে পাই যে বাদওয়া এবং হারদা নামক দুইটি নতুন ধারণার জন্ম নিয়ে ইবনে খালদুন গৌরবের উচ্চ শিখরে এখনও আসিত আছেন। কেননা এই দুটি মতবাদের উপর ভিত্তি করেই পরবর্তীতে গ্রাম ও শহর ভিত্তিক সমাজ ব্যবস্থার ধারণা জন্মলাভ করে, যেটাকে আমরা বলতেছি রুরাল এবং আরবান সোশিওলজি। বর্তমান সমাজবিজ্ঞানের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে গ্রাম ও শহর ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাই বর্তমান সমাজবিজ্ঞানীগণ ইবনে খালদুনের কাছে ঋণী, এবং আসলেই ঋণী। কেননা উনি যদি এই কনসেপ্টগুলো না দিয়ে যেতেন বা পুশ না করতেন, তাহলে হয়তো অগাস্ট কোদ বা হচ্ছে তোমার এই যে তোমার যারা এমিল রুখেম, হ্যাঁ, এই লোকজনগুলো ঠিকমতো কাজ করতে পারতো না। এবং তার দেখানো পথের মধ্যে বা পথকে ভিত্তি করে কিন্তু সমাজকে যে চেনা, সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, কোনো একটা ঘটনার পিছিয়ে কার্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, কোনো একটা ঘটনার পিছের উৎপত্তিকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এই কাজগুলো নির্দেশনা কে দিয়েছিলেন? এই ইবনে খালদুন দিয়েছিলেন, যেটাকে আমরা বলতেছি এই ক্ষেত্রে হারদা এবং বাদওয়া, যেটা হচ্ছে রুরাল সোশিওলজি এবং আরবান সোশিওলজি। এরপর ইবনে খালদুন বহুদিন মানুষের অগোচরে রয়ে গিয়েছিলেন। এটা কি? এটা হচ্ছে এই ইবনে খালদুনের সমালোচনা। এখন প্রশ্ন, ভাই ওনার কিভাবে সমালোচনা হয়? উনি তো এত এত ভালো ভালো কনসেপ্ট দিয়ে গেছেন, এই এত ভালো ভালো কনসেপ্ট দেওয়ার পর একটা মানুষের সমালোচনা কিভাবে করব? আমরা এই বইটার মধ্যে এই সমালোচনা বলতে মূলত সমালোচনাকে বলতেছি না, আমরা বুঝাচ্ছি যে
এই লোকটা কি বলতে যাচ্ছে, অর্থাৎ আমাদের নিজেদের কথা বা লেখকের যে কনসেপ্টগুলো আছে সেই লেখকের কথা। অর্থাৎ এর ভিতরে কিন্তু তুমি ইবনে খালদুনের কোনো নেগেটিভ দিক বা নেগেটিভ চরিত্র তুমি দেখতে পারবা না। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাই, আচ্ছা ঠিক আছে, আমি তো জানলাম ইবনে খালদুন সম্পর্কে, ইবনে খালদুন সম্পর্কে আমি কেন আগে জানিনি, বা হচ্ছে তোমার যে গতানুগতিক ইতিহাস বা গতানুগতিক যে ধারাগুলো আছে সেই ধারা সম্পর্কে আমরা কেন জানিনি? কারণ হচ্ছে ইবনে খালদুন যা দিয়ে গেছিল বা সমাজকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছিল, সমাজকে যেভাবে বিজ্ঞানের মর্যাদা আসিত করতে চাইছিল, তারপরে কয়েক শতক ধরে সেটাকে চালানোর মতো কেউ ছিল না। এই সেম কথাটা আমরা এখানে দেখতে পাই যে উত্তরসূরির অভাব, যেটাকে আমরা বলতেছি যে তার মতো চিন্তা ভাবনা করার মতো, তার মতো ট্যালেন্টেড লোকজন সেই উত্তরসূরির অভাবে তার কনসেপ্টকে সামনে আগায় নিয়ে যেতে পারেনি। যেমন অগাস্ট কোথের কোনো একটা ক্লুকে ব্যবহার করে এমিল ডুরখেম একটা কনসেপ্ট দিয়ে দিছে, এমিল ডুরখেমের কোনো একটা কনসেপ্টকে ব্যবহার করে এপাশে মনে করো ম্যাক্স ওয়েবার একটা কনসেপ্ট দিয়ে দিছে, ম্যাক্স ওয়েবারের কোনো একটা কনসেপ্টকে ব্যবহার করে মনে করো হারবার্ট স্পেন্সার একটা কনসেপ্ট দিয়ে দিছে, এই চারজনের কোনো একটা ক্লুকে ধরে মনে করো কার্ল মার্কস একটা কনসেপ্ট দিয়ে দিছে। কিন্তু এই যে ইবনে খালদুন আছে, এনার কোনো সাকসেসর ছিল না, অর্থাৎ এনার কোনো উত্তরসূরি ছিল না। আচ্ছা আসো, বাংলাদেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী, যে এই জায়গায় বাংলাদেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী এবং হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ডক্টর নাজমুল করিম ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে স্বীকৃতি দেন। আচ্ছা ঠিক আছে, ইবনে খালদুন তার মুকাদ্দিমা গ্রন্থে, কোন গ্রন্থের মধ্যে? মুকাদ্দিমা গ্রন্থের মধ্যে মানব জীবনের সাথে সবগুলো বিষয়কে আলোচনা করছেন, যার মধ্যে আমরা পাই সমাজ, সংস্কৃতি, রাজনীতি, দর্শন, অর্থনীতি, ভূগোল, সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, গণিত, আইনশাস্ত্র, ভাষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, ধর্মশাস্ত্র এবং আধ্যাত্মবাদ সহ সকল বিষয়ের আলোচনা। অর্থাৎ বিশাল কনসেপ্ট উনি এখানে আলোচনা করছিলেন, এবং বিশাল বড় একটা বই, যেহেতু এই বইয়ের একটা পার্ট বা অংশই কিন্তু আমরা বলছিলাম যে কোনটা, আল উমরান বা সায়েন্স অফ কালচার গ্রন্থটা। এরপর মুকাদ্দিমা গ্রন্থে ইবনে খালদুনের আলোচনা যুক্তি ও তথ্য নির্ভর। এই গ্রন্থে তিনি তার পূর্ববর্তী প্রায় সকল মুসলিম ও অমুসলিম দার্শনিকের মতবাদ পর্যালোচনা করেছেন এবং মানব সমাজকে সুশৃঙ্খলভাবে বা বিজ্ঞানসম্মত উপায়ে অধ্যয়নে নতুন একটি বিজ্ঞানের দিক নির্দেশনা প্রদান করে ইবনে খালদুনের রচনা। সমাজবিজ্ঞানের মূল ভিত্তি রচনায় এবং ইবনে খালদুনের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, এবং আমরাও সেটা আশা করি যে তার অবদান ভোলা যাবে না বা তার অবদান ভোলার মতো নয়। যেটা হচ্ছে আমরা ইবনে খালদুনের সমালোচনা শেষ করলাম। আসো এরপরে কি? এরপরে হচ্ছে অগাস্ট কোত। অগাস্ট কোত সম্পর্কে আমরা এখন জানবো। অগাস্ট কোত সম্পর্কে কি বলা যায়? অগাস্ট কোত হচ্ছেন একজন ফরাসি সমাজবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানের জনক। ইনি ছিলেন সেন্ট সাইমন নামের একজন লোক, সেন্ট সাইমন নামের একজন লোক, তার ছাত্র, অর্থাৎ অগাস্ট কোত ছিলেন তার সরাসরি শিষ্য, এবং সেন্ট সাইমনের নিকট উনি 6 বছর শিক্ষা লাভ করেন, অর্থাৎ 1 বছর না 2 বছর না, লিটারেলি 6টা বছর উনি শিক্ষা লাভ করেন। এবং সেন্ট সাইমন নিজেও ছিলেন একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী, কিন্তু ওনার চিন্তাধারা সমাজকে সেরকমভাবে ব্যাপৃত করতে পারেনি। ওনার শিষ্য অগাস্ট কোথের শিক্ষা মানে বা চিন্তাধারা, এই যে তোমার সেন্ট সাইমন আছে, ওনার ভাবধারার উপর প্রভাবিত বা চিন্তাধারার উপর থেকে প্রভাবিত, কিন্তু উনি এর বাইরেও বেশ কিছু চিন্তা করতে পারছেন, যার কারণে ওনাকে এই সমাজবিজ্ঞানের জনকের স্বীকৃতি দেওয়া হয়, ওনাকে সমাজবিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। এবং প্রথম লেকচারে আমরা বলছিলাম যে 4 ফাউন্ডিং ফাদার্স, এই 4 ফাউন্ডিং ফাদার্সের মধ্যে একজন হচ্ছে এই অগাস্ট কোত। আচ্ছা আসো, অগাস্ট কোত ছিলেন একজন ফরাসি সমাজবিজ্ঞানী বা ফ্রান্সের সমাজবিজ্ঞানী। তার জন্ম হচ্ছে 1798 সালে এবং মৃত্যু হচ্ছে 1857 সালে। আপাতত এতটুকু তোমাদেরকে জেনে রাখা দরকার। অগাস্ট কোত 3টা বই লিখছিলেন আর কি। প্রথম বই পজিটিভ ফিলোসফি, পজিটিভ ফিলোসফি। পজিটিভ ফিলোসফি দ্বারা কি বোঝানো হয়? এই পজিটিভ ফিলোসফির অধীনে আমরা বেশ কিছু তোমার থিওরি দেখতে পারবো, বেশ কিছু তোমার কি বলে এটাকে, বেশ কিছু আমরা কনসেপ্ট দেখতে পারবো বা মতবাদ দেখতে পারবো। আমরা শুরু পড়ছিলাম না মতবাদ, সেই মতবাদ আমরা এই পজিটিভ ফিলোসফির আন্ডারে দেখতে পারবো। এরপর আমরা আরেকটা বই পাই, সেই বইটার নাম হচ্ছে আ সিস্টেম অফ পজিটিভ পলিটি, সিস্টেম অফ পজিটিভ পলিটি। এরপর আমরা আরেকটা নাম দেখতে পাই, যার নাম কি? যার নাম হচ্ছে ফিলোসফি অফ সোসাইটি। এবং 3টা নাম তোমাদেরকে মুখস্থ রাখা লাগবে, কেননা 3টা বইয়ের নামই তোমাদেরকে দিয়ে বলবে
যে এই বইটা কার লেখা। মনে করো ফিলোসফি অফ সোসাইটি কার লেখা, তখন তোমাকে উত্তরে দাগাইতে হবে এমসিকিউতে অগাস্ট কোথের লেখা। এর মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পজিটিভ ফিলোসফি, এবং এই পজিটিভ ফিলোসফি থেকে তোমরা পজিটিভিজম যেটাকে আমরা পাই বা দৃষ্টবাদ বলি, যেটা আমরা আজকের লেকচারে আলোচনা করব। এরপর এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই হচ্ছে তোমার এই যে থিওরিটিক্যাল স্টেজ, মেটাফরিক্যাল স্টেজ, বা হচ্ছে তোমার পজিটিভ স্টেজ বা সায়েন্টিফিক স্টেজ। এই যে বিভিন্ন রকমের 3টা ধাপ আছে এই অগাস্ট কোথের যে মতবাদ, সেই সকল মতবাদ আমরা এই পজিটিভ ফিলোসফি বইটা থেকে পাই। ঠিক আছে, এছাড়াও অগাস্ট কোথ সম্পর্কে আমাদের আহামরি ওরকমভাবে কিছু জানার নাই। হ্যাঁ, অগাস্ট কোথ সম্পর্কে জাস্ট এতটুকু আমি তোমাদেরকে বলবো, তোমাদের এই যে অধ্যায়টা আছে চ্যাপ্টার 3, সেই চ্যাপ্টার 3 এর জন্য সিকিউ এর গ অথবা ঘ মার্কের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অগাস্ট কোথ। ক খ সাধারণত অন্যান্য থেকেও আসে, এমসিকিউ অন্যান্য থেকে আসে, গ বা ঘ অন্যান্যগুলো থেকে আসে না এরকম না, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অগাস্ট কোথ। কেননা ওনার বেশ কিছু আমরা তোমার সামাজিক স্থিতিশীলতা, সামাজিক গতিশীলতা, দৃষ্টবাদ, তারপর হচ্ছে তোমার মনে করো এই সমাজের 3টা স্তর সম্পর্কে উনি বর্ণনা করছেন। এই কনসেপ্টগুলো যেহেতু উনি দিচ্ছেন, এবং উনি যেহেতু সমাজবিজ্ঞানের জন্য, ওনার এই কনসেপ্টগুলো কিন্তু অধিক সমাদৃত বা অধিক পরিচিত। আমি চ্যাপ্টার 1-এও কিন্তু ওনার সম্পর্কে পড়ে আসছিলাম, চ্যাপ্টার 3-তে সেই বিষয়গুলো সম্পর্কে যাতে একটু বিস্তারিত জানবো। আসো ভিতরে যাই, কি বলছে। সমাজ চিন্তায় এবং সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব মনীষীর নাম সমাজ চিন্তা এবং সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা, এবং সেই সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু জনক এক প্রকার বলছিলাম, যে তাদের মধ্যে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোথের নাম অগাস্ট কোথ। এখানে আরেকটু বলে রাখি, অগাস্ট কোথ, আচ্ছা দাঁড়াও এখানে না, এখানে লিখি, এই অগাস্ট কোথ ওনার বানান নামটা একটু খেয়াল করবা, কয়ের উপর একটা চন্দ্রবিন্দু আছে, এবং ওনার ইংরেজি নাম হচ্ছে AUGUST, অগাস্ট কমতে, COMT। লেখে কোথ, উচ্চারণ করে কোথ, কিন্তু লেখে হচ্ছে কি কমতে। ওকে, এরপর তিনি সমাজবিজ্ঞানের প্রকৃত প্রতিষ্ঠাতা, অর্থাৎ আগের জন ছিলেন আদি প্রতিষ্ঠাতা, ইনি হচ্ছেন প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি সামাজিক বিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে সমাজবিজ্ঞানের ভিত্তি ও দৃষ্টিকোণ তৈরি করেন। তার মূল্যবান চিন্তা, দর্শন, যুক্তি সমাজবিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত ও প্রমাণ করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে, এবং অতএব সমাজবিজ্ঞানে অগাস্ট কোথের স্বীকৃতি ও মর্যাদা শক্ত বাঁধনে গঠিত, এবং এমনভাবে গঠিত যে উনি হচ্ছেন 4 ফাউন্ডিং ফাদার্সের একজন, এবং একই সাথে সমাজবিজ্ঞানের জনক। এরপর এই প্যারায় আমার কিছু ইম্পর্টেন্ট ছিল না। এক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে অগাস্ট কোথের একটা ছবি, এবং অগাস্ট কোথের ছবির সাথে সাথে আমরা 2টা জিনিস জানবো। এই ক্ষেত্রে ওনার জন্ম হচ্ছে 1798 সালে, ওনার মৃত্যু হচ্ছে 1857 সালে, যেটা একদম শুরুতে আমরা বলে আসছিলাম। এরপরে ওনার পুরো নাম আছে একটা, ইসিডোরে অগাস্ট ম্যারি ফ্রান্সিস জেভিয়ার কমতে, যেটা আমাদের জানা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, কিন্তু এটা অনেক ক্ষেত্রে আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আসে না। আচ্ছা ঠিক আছে, এরপরে তোমার আমাদের যেটা জানা থাকা জরুরি, উনি হচ্ছেন সেন্ট সাইমন, সমাজবিজ্ঞানের অন্যতম দিকপাল। সেন্ট সাইমনের নিকট 6 বছর দর্শন শিক্ষা লাভ করেন, অর্থাৎ ফিলোসফি থেকে কিন্তু আস্তে 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 বিবর্তিত হইতে 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 একটা পর্যায়ে সমাজবিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়, এবং সেই যে ফিলোসফি থেকে তোমার সমাজবিজ্ঞান আসে, সেই ফিলোসফি শিখছিলেন উনি 6 বছর সেন্ট সাইমন থেকে। এবং বলছিলাম যে উনি কিন্তু নিজেও সেন্ট সাইমনের চিন্তাধারা দ্বারা প্রভাবিত, এবং একই সাথে এর বাইরেও বেশ কিছু চিন্তা করছিলেন, এর বাইরেও বেশ কিছু তথ্য দিয়েছিলেন, এর বাইরেও বেশ কিছু এই যে তোমার চিন্তা ও তত্ত্ব উনি দিয়েছিলেন আর কি। এরপর হচ্ছে ওনার বেশ কিছু আমরা বইয়ের নাম দেখতে পাই, এবং এই ক্ষেত্রে ওনার প্রথম তার লেখার নামকরণ করেন হচ্ছে সোশ্যাল ফিজিক্স, এবং ওনার প্রথম লেখার নাম কি সোশ্যাল ফিজিক্স। আচ্ছা এখানে না লিখি, আর এখানে আছে সোশ্যাল ফিজিক্স, এবং সেই সোশ্যাল ফিজিক্স থেকেই পরবর্তীতে এটা সোশিওলজি নামকরণ ধারণ করে। এবং এই ক্ষেত্রে আমরা 3টা বইয়ের নাম একদম শুরুতে বলছিলাম, পজিটিভ ফিলোসফি, যে পজিটিভ ফিলোসফি, এরপরে হচ্ছে আ সিস্টেম অফ পজিটিভ পলিটি, এবং একই সাথে হচ্ছে ফিলোসফি অফ সোসাইটি। এই 3টা গ্রন্থের নাম জাস্ট তোমাকে গ্রন্থ হিসেবে মনে রাখতে হবে। এবং এই যে তোমার বলছিলাম যে পজিটিভ ফিলোসফি, এই বইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এরই 4র্থ খণ্ডে, অর্থাৎ এর 4 নম্বরের, এর কিন্তু বেশ কিছু খণ্ড আছে, এর 4 নম্বর খণ্ডে উনি সর্বপ্রথম সোশিওলজি শব্দটার ব্যবহার করেন। এরপর হচ্ছে অগাস্ট কোথ আমরা 2টা কনসেপ্ট ওনার দেখতে পাই, বা 2টা মতবাদ দেখতে পাই আর কি। সেই মতবাদের মধ্যে একটা হচ্ছে আমার সামাজিক গতিশীলতা, আরেকটা হচ্ছে আমার সামাজিক স্থিতিশীলতা। এবং সামাজিক গতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা জিনিসটা কি,
সামাজিক স্থিতিশীলতা হচ্ছে সমাজের মধ্যে যেই বিষয়গুলো স্থির সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সেই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা। যেমন যেমন হচ্ছে সমাজের যে মূল্যবোধ, সমাজের যে শিক্ষা, সমাজের যে নর্মস, সমাজের যে ভ্যালু, হ্যাঁ, তারপর হচ্ছে সমাজের যে সোশ্যাল কনস্ট্রাকশন, বা হচ্ছে তোমার মনে করো পরিবার, বা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে যেমন মসজিদ, বিদ্যালয়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মনে করো বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এই বিষয়গুলো কি সমাজের মধ্যে একবার যখন আসে সেটা কি প্রতিনিয়ত পরিবর্তন হয়? না, পরিবর্তন হয় না। মনে করো আমার দেশের নিয়ম কি, যে শিক্ষক ক্লাসে ঢুকলে আমরা দাঁড়ায় তাকে সালাম দিব। আজ থেকে 50 বছর পর এটা কি চেঞ্জ হওয়ার আহামরি কোনো পসিবিলিটি আছে? নাই। অর্থাৎ এই বিষয়টা কি গতিশীল না। আবার বেশ কিছু বিষয় আছে যেটা হচ্ছে সমাজের মধ্যে প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে, প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে। যেমন আজকের দিনে মনে করো তুমি যে পোশাক আশাক পরতেছো, এই যে আমরা মনে করো প্যান্ট শার্ট পরতেছি, কালকের দিনে যদি মনে করো আমাদের একজন শাসক আসলো যে হচ্ছে ইসলামী চিন্তাধারায় খুব বেশি আর কি বিশ্বাসী আর কি, এবং তিনি আইন করে দিলেন যে আপনারা কেউ আজকে থেকে প্যান্ট শার্ট পরতে পারবেন না, আপনারা সবাই আজকে থেকে পাঞ্জাবি, পায়জামা, টুপি এবং মেয়েদের ক্ষেত্রে বোরকা নিকাব পরবেন। অর্থাৎ চাপায়া দিল আর কি বলতে গেলে। সমাজবিজ্ঞানে কিন্তু কোনো কিছু চাপায়া দেওয়ার নিয়ম নাই। আমি একদম শুরুতে বলছিলাম যে এটার খারাপ দিক ব্যাখ্যা বিশ্লেষণ করে, ভালো দিক ব্যাখ্যা বিশ্লেষণ করে, আলটিমেটলি ডিসিশনটা নেয় যে মানুষ আছে সে। অর্থাৎ একজন সমাজবিজ্ঞানী হিসেবে তুমি এটা খারাপ নাকি ভালো সেই মন্তব্যে আমরা কখনো যাই না আর কি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট তোমাকে কনসেপ্টগুলো বলতেছি যে একজন ধর্মীয় চিন্তাধারা শাসক এসে মানুষের উপর চাপায়া দিল যে আপনার এই 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 চিন্তাধারার বা এই এই লেভেলের ড্রেস আপনার পরা লাগবে। সো আজকের যে ড্রেসটা আমি পরতেছি, কালকে তাহলে কি আমি সেই সেম ড্রেসটা পরতে পারবো সেই শাসকটা আসলে? না, পারবো না। যেহেতু পারবো না, তাহলে আমার পোশাক আশাক কি? আমার পোশাক আশাক হচ্ছে সামাজিক গতিশীলতা। হেয়ার কাট, আজকের দিনে মনে করো আমি চুল ছোটো করে রাখতেছি, মেয়েরা অনেকে বয়স কাট দিতেছে, রাইট? আবার মনে করো অনেক ক্ষেত্রে হইতেছে এরকম যে ছেলেরা কি করতেছে, বাউলদের মতো চুল রাখতেছে। কালকের দিনে যদি কোনো একজন শাসক এসে বলে যে নর্থ কোরিয়ার মতো এই যে তোমার 18টা যে চুল কাট আছে বা হেয়ার কাট আছে ছেলেদের, সে 18টা হেয়ার কাটের বাইরে কোনো হেয়ার কাট ছেলেরা দিতে পারবে না। এবং তাইলে কি হবে? তাহলে হচ্ছে আমার যে হেয়ার কাটের যে ধরনটা আছে সেটাও সামাজিক গতিশীলতার সাথে গতিশীল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো মেইন কনসেপ্টগুলো কি? স্থিতিশীলতা হচ্ছে যেই কনসেপ্টগুলো স্থির, যেমন সামাজিক মূল্যবোধ, সামাজিক সংস্থান, সামাজিক প্রতিষ্ঠান, পরিবার, তারপর হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যালয়, তারপর হচ্ছে তোমার মনে করো বৃদ্ধাশ্রম, এইগুলো হচ্ছে সামাজিক স্থিতিশীলতা। সামাজিক গতিশীলতা হচ্ছে সমাজের যে গতিশীল বিষয়গুলো আছে সেই গতিশীল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো ইংলিশটা সহ মনে রাখবা, ঠিক আছে? সোশ্যাল ডায়নামিক্স, সোশ্যাল স্ট্যাটিক্স, ঠিক আছে? উচ্চারণটা একটু এটা আমার ঝামেলা হয়, হ্যাঁ, অনেক সময় এটাকে আমি স্ট্যাটিস্টিক্স বলে ফেলি, ওটা তো স্ট্যাটিস্টিক্স মানে তো পরিসংখ্যান, কিন্তু এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স। সামাজিক গতিশীলতা কি? যে অগাস্ট কোথের মতে সামাজিক স্থিতিশীলতা সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি অঙ্গ যা সমাজের সমাজকে সকল আঙ্গিকে বিশ্লেষণ করে থাকে। তার মতে সামাজিক স্থিতিশীলতা সমাজ গঠন কাঠামোর ঐক্যের সাথে সম্পর্কিত। তাহলে সামাজিক স্থিতিশীলতা কিসের সাথে সম্পর্কিত? সমাজ গঠন কাঠামোর ঐক্যের সাথে সম্পর্কিত। আজকের দিনে মনে করো আমরা কি করি, মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, রাইট? তো এই ক্ষেত্রে আমরা মনে করো শবে বরাতের একটা মাহফিল করতেছি, হ্যাঁ, আজকের দিন আমরা ওয়াজ মাহফিল করতেছি। আজকে মনে করো আমরা এই যে তোমার দুর্গাপূজা, হ্যাঁ, দুর্গাপূজার সিজন চলতেছে, আমরা যে দুর্গাপূজা আসবে বা হচ্ছে তোমার দুর্গাপূজা কয়েকদিন পর তুমি যদি ভিডিওটা দেখো আর কি, তখন কি দুর্গাপূজা চলে যাবে। তো এই যে দুর্গাপূজা হইতেছে, তাহলে এটা কি? এটা কি তোমার একদম মনে করো সমাজ গঠনের একটা ভিত্তি না, যে হিন্দু সমাজের গঠনের ভিত্তি? আবার মনে করো মসজিদগুলো যে 5 ওয়াক্ত নাম আজান দিতেছে, এটাও কি মুসলমান সমাজের গঠনের ভিত্তি না? তোমার সন্তানকে তুমি স্কুলে পাঠাইতেছো বা পাঠাবা আর কি, তোমার ভবিষ্যতে যখন সন্তান হবে, এখন তো হয়নি, তুমি নিজে একজন সন্তান হিসেবে তুমি স্কুলে যাচ্ছ, তোমার বাবা মা তোমাকে স্কুলে বা কলেজে পাঠাচ্ছে। এই যে এই স্কুল বা কলেজটা কি আমার সমাজের যে ভিত্তি না, সমাজ গঠন কাঠামোর ভিত্তি? সো এটাই বলতে চাচ্ছেন যে যেই বিষয়গুলো হচ্ছে সমাজের সাথে স্থির সেগুলো হচ্ছে সমাজের ভিত্তি। সামাজিক স্থিতিশীলতার উদ্দেশ্য হলো সামাজিক কাঠামোর বিভিন্ন অঙ্গের মিল অনুসন্ধান এবং সামাজিক স্থিতির অবস্থাগুলো বের করা। এটি সমাজ কাঠামোর নিয়ম শৃঙ্খলা ও স্থিতির সাথে সম্পর্কিত। অর্থাৎ নিয়ম শৃঙ্খলা কি? সামাজিক যে মূল্যবোধগুলো আছে, যেমন মনে করো পারিবারিক মূল্যবোধের কথা যদি আমি চিন্তা করি, যে তোমার বাসার মধ্যে সবচেয়ে সব ডিসিশনগুলো নিচ্ছে হচ্ছে তোমার বাবা মা একসাথে। কোনো কোনো ফ্যামিলিতে মা নিচ্ছে, কোনো কোনো ফ্যামিলিতে মনে করো বাবা নিচ্ছে, বেশিরভাগ ফ্যামিলিতে বাবাই না আমাদের সমাজ কাঠামোর ভিত্তিতে। তো বাবা যে তোমার ফ্যামিলি ডিসিশনগুলো নিচ্ছে সেটা কি এক প্রকার নিয়ম শৃঙ্খলা না? এবং এই নিয়ম শৃঙ্খলা মনে করো আগামী 10 বছরে কি পরিবর্তন হওয়ার কোনো চান্সেস আহামরি আছে? সেটা কি সামাজিক গতিশীলতা? না, গতিশীলতা না। তাহলে সেটা কি সামাজিক নিয়ম শৃঙ্খলা এবং স্থিতির সাথে সম্পর্কিত। এরপর সামাজিক গতিশীলতা কনসেপ্টগুলো কিন্তু জাস্ট একটু আত্মস্থ করার চেষ্টা করো, কেননা এই যে এইটা ইন্ডিভিজুয়ালি সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা দুইটা আলাদা আলাদাভাবে খ মার্কে আসতে পারে। অর্থাৎ খ মার্ক বলতে কি অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে।
তোমার সামাজিক গতিশীলতা কি? সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং এর অবস্থান এবং কাঠামোগত রূপ কখনোই থেমে থাকে না। পরিবর্তন এবং উন্নয়নের মধ্য দিয়ে প্রগতি সম্পর্কে বিশ্লেষণ করে। অর্থাৎ পরিবর্তন এবং উন্নয়নের মধ্য দিয়ে প্রগতি সম্পর্কে বিশ্লেষণ। প্রগতি সম্পর্কে বিশ্লেষণ কি? আজকের দিনে মনে করো এই যে বললাম যে পোশাক আশাক, মনে করো পোশাক আশাকের যে মনে করো আমি একজন এক্সট্রিম উদাহরণ দিয়ে দিছি, আরও যদি ভালো উদাহরণ আমি দিতে চাই তাহলে হচ্ছে মনে করো এরকম হতে পারে যে আজকের দিনে মানুষ প্যান্ট শার্ট পরতেছে, কালকের দিনে হচ্ছে আমার কে পপ দেখে মানুষ খুব বেশি ইনফ্লুয়েন্সড হলো, তাদের মতো মনে করো তাদের মতো ড্রেস আপ করতেছে, চেইন লাগাইতেছে বা হচ্ছে মনে করো বিটিএস বা হচ্ছে আরও কী কী আছে এক্সো, হ্যাঁ এই অত কিছু জানিও না আমি, তোমরা যারা জানো তো জানো ভালো। তো এই যে এই বিষয়গুলো আছে তাদের মতো মনে করো ড্রেস আপ করতেছে, বা মনে করো কালকে এরকম হলো যে তোমার মনে হলো যে না অনেক তো কাপড় চোপড় পরছি, আজকে হচ্ছে আমি একটু স্যান্ডো গেঞ্জি পরে বেরোলা। বা মনে করো পহেলা বৈশাখের মধ্যে তোমার বাঙালিয়ানার চেতনা যখন জাগ্রত হয়, হ্যাঁ 14 এপ্রিল পহেলা বৈশাখে, তখন তুমি কী করতেছো, একটা ফতুয়া, একটা মনে করো লুঙ্গি বা ধুতি, তারপরে সেটা বা গলাটা বা কাঁধে একটা গামছা দিয়ে তুমি বেরিয়েছো। এই যে তোমার সমাজ যে গতিশীল, এই গতিশীলতা দ্বারা এই বিষয়টা কেন গতিশীল, সেটা পরিবর্তন এবং উন্নয়নের মধ্যে দিয়ে যে প্রগতিটা হইতেছে সমাজের মাঝখানে যে চেঞ্জেসটা আসতেছে, সেই চেঞ্জেসটাকে আলোচনা করে। সামাজিক স্থিতিশীলতা যেমন সমাজের কাঠামোর সাথে সম্পর্কিত, তেমনইভাবে সামাজিক গতিশীলতা সমাজ পরিবর্তন ও প্রগতির সাথে সম্পর্কিত। অর্থাৎ সমাজ কীভাবে পরিবর্তিত হইতেছে, সমাজ কীভাবে আগাইতেছে, সমাজ কি আসলে আগাইতেছে না পিছাইতেছে, প্রগতি কীভাবে প্রগতি হইতেছে নাকি আদৌ, এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত কে এই সামাজিক গতিশীলতা। আসে এরপর হচ্ছে পজিটিভিজম। হ্যাঁ, এটার ইংরেজিটা সহ তোমাদেরকে মনে রাখা লাগবে। এটা কি? দৃষ্টবাদ কি ভাই? আপনারা আমাকে দৃষ্টবাদ জিনিসটা বলেন, বা দৃষ্টবাদ জিনিসটা বুঝান আর কি। এইখানে বইয়ের মধ্যে হিজিবিজি আছে, হিজিবিজি বুঝার আগে আমি একটু নিজের মতো করে বুঝতে চাই। তোমাকে যদি আমি দৃষ্টবাদ বলি ভাই, দৃষ্টবাদ হচ্ছে এক কথায় বিজ্ঞানের উপর বিশ্বাস আনা, সব কিছু বাদ। যে মনে করো আজকের দিনে হচ্ছে এটা বন্যা হইলো, আমি জাস্ট উদাহরণ দিই, এই যে তোমার উত্তরবঙ্গে প্রতিনিয়ত বন্যা লেগে থাকতেছে, এই যে কদিন ধরে কিন্তু শেরপুর বা জামালপুর এই আশেপাশের অঞ্চলগুলো কিন্তু বিশাল বন্যা। এর কদিন আগে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যাটা হইলো, ফেনী, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে তোমার কুমিল্লা, এই বন্যাগুলো যে হইতেছে, তুমি যদি বিশ্বাস করো এরকম যে আচ্ছা বন্যা হচ্ছে তো একজন অতিপ্রাকৃত শক্তির কারণে, সেই মনে করো অতিপ্রাকৃত শক্তি হয়তো নির্দেশনা দিছে। অ্যাগেইন সমাজ বিজ্ঞান যখন তুমি পড়বা, সমাজ বিজ্ঞান পড়ার সময় মনে করো ধর্মকে একটু আলাদা করে তোমার পড়তে হয়। এখানে ধর্মকে আমরা আলোচনা করি এমন না যে তোমার ধর্মকে আলোচনাই করি না, ধর্ম সম্পর্কে কিন্তু একটা আলাদা কোর্সই আছে। কোর্সটার নাম কি? সোশিওলজি অফ রিলিজিয়ন। এই সম্পর্কে তুমি যখন ভার্সিটিতে পড়বা তখন দেখবা যে 100 মার্কের একটা আলাদা কোর্সই তুমি পাবা, এবং এটা কিন্তু বিশাল ভাস্ট একটা সাবজেক্ট। যতক্ষণ তুমি সোশিওলজি অফ রিলিজিয়নে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে আলাদাভাবে এটা বিষয়টা বুঝতে হবে, আলাদাভাবে বিষয়টাকে এটাকে আলাদা রেখে তোমার চিন্তা করতে হবে, যদিও এটা সমাজের একটা মানে অংশ আর কি। তো মনে করো কোনো একটা অতিপ্রাকৃত শক্তি নির্দেশে বা কোনো একটা অভিশাপের কারণে আমার জাতি অভিশপ্ত হয়ে গেছে, সেই অভিশপ্ত হওয়ার কারণে আমার এই বন্যাটা হইতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই মনে করো আল্লাহর রহমত বা হচ্ছে তোমার আল্লাহ আমাদের উপর নারাজ না হলে তো আর এরকম হয় না, কিন্তু ওইটা আমরা আপাতত সোশিয়োলজিতে চিন্তা না করি, ঠিক আছে, ওইটাকে আমরা সাইডে রাখলাম আর কি। সো ধর্মীয় বিশ্বাসকে আমরা সাইডে রাখলাম, আমি নিজেও কিন্তু নামাজ কালাম পড়ি, সো ওইটার হিসাব বাদ। বা যারা সনাতন ধর্মের আসো, তোমাদের যদি দেবতা মনে করো তুষ্ট হয় বা এরকম কোনো নিয়ম থাকে, সেগুলো থাকতে পারে, আমি জানি না, এগুলো আলাদা বিষয়। আচ্ছা আসো, এখন কথা হচ্ছে মনে করো এই যে তুমি বিশ্বাস করতেছো যে অভিশাপের কারণে আমার বন্যাটা আসতেছে, পজিটিভিজম বলতেছে, যে অগাস্ট কোট বলতে চাচ্ছে, পজিটিভিজম বিশ্বাস করে এই যে এই বন্যা কখনো অভিশাপের কারণে হয় না। পজিটিভিজমের ব্যাখ্যা হচ্ছে সবসময় বৈজ্ঞানিক হবে। এই ব্যাখ্যাটা কী হইতে পারে? ব্যাখ্যাটা হবে এরকম যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমার পানির যে কী বলে লেভেল আছে, সেই বরফ গলার কারণে পানির লেভেল বাইরে যেতেছে, যার কারণে আমার বন্যা হচ্ছে। এবং এই যে আকস্মিক বন্যা, এই আকস্মিক বন্যা হচ্ছে জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা কারণ হচ্ছে তোমার উপরে যে ওজোন লেয়ারটা আছে, সেই ওজোন লেয়ারটা ছিদ্র হওয়ার কারণে হচ্ছে কি আমার পৃথিবী ঠিকমতো মানে সবসময় গরম থাকতেছে, সেই গরমটা বেরোতে পারতেছে না, সূর্যের অতিবেগুনি রশ্মি এখানে ঢুকতেছে, এরকমভাবে মনে করো বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো আছে সেইগুলো দিয়ে একটা থিওরি দাঁড় করো। লাস্টের আমার কি সমস্যাটা কী বেরোলো? লাস্টের সমস্যা হচ্ছে আমার এর কারণে এই আকস্মিক বন্যাটা হচ্ছে, বা প্রতি বছর আমরা বন্যার দেখা পাচ্ছি। অর্থাৎ পজিটিভিজম বলে যে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু বাদ, মানুষ কি বিশ্বাস করতেছে আই ডোন্ট কেয়ার, তোমার মনে করো মানুষের উপরে কি অভিশাপ আসতেছে নাকি মানুষের উপরে আশীর্বাদ আসতেছে আই ডোন্ট কেয়ার, এখানে শুধুমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিকোণকে ব্যাখ্যা করা হয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণকে বিশ্বাস করা হয়।
আচ্ছা আসো এরপর এখানে আসি যে অগাস্ট কোথ একটি তাত্ত্বিক অবদান, অর্থাৎ এটা হচ্ছে একটা থিওরি এবং এই পজিটিভিজম, এই জন্য তাকে দৃষ্টবাদের জনক বলা হয়। তাকে কি বলা হয়? তাকে দৃষ্টবাদের জনক বলা হয়। তার তাত্ত্বিক অবদানসমূহের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এটি এবং মানব সমাজ পরিবর্তনের অপরিবর্তনীয় সূত্রটি আবিষ্কার করে কীভাবে সমাজকে স্থিতিশীল এবং সুসংগঠিত করে প্রগতির পথে এগিয়ে নেওয়া যায়, সেটি তার দৃষ্টবাদ তত্ত্বের মৌলিক উদ্দেশ্য। ঠিক আছে, অর্থাৎ এখানে দৃষ্টবাদ তত্ত্বের মৌলিক উদ্দেশ্যটা কি? সমাজকে কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, প্রগতির দিকে এগিয়ে নেওয়া যায়, সমাজকে কীভাবে স্থিতিশীল করে তোলা যায়, সমাজকে কীভাবে সুসংগঠিত করে তোলা যায়, এই ব্যাখ্যা বিশ্লেষণটি আমার এই পজিটিভিজমের মধ্যে করা হচ্ছে। আচ্ছা আসো, পজিটিভ থেকে পজিটিভিজম শব্দটি এসেছে, অর্থাৎ পজিটিভ থেকে পজিটিভিজম শব্দটি এসেছে। পজিটিভ শব্দের অর্থ কি? বাস্তব বা রিয়েল, অর্থাৎ সকল কিছুতে সব ক্ষেত্রে বাস্তব চিন্তা ভাবনা করাই হচ্ছে আমার এই পজিটিভিজম। বাস্তব বলতে বোঝায় যা কিছু যৌক্তিক বা পর্যবেক্ষণ করা যায়। যৌক্তিক বা পর্যবেক্ষণ করা যায়। কি পর্যবেক্ষণ করা যায়? একটু আগে যে উদাহরণটা দিলাম, মনে করো বন্যা কেন হয়েছে, বন্যার পর্যবেক্ষণ তুমি করতে গেলে কি দেখবা? যে মানুষ মনে করো খামখেয়ালি হয়ে গেছে, যত্রতত্র কলকারখানা করতেছে। উন্নত বিশ্বের উন্নত দেশগুলা এই যে তোমার পরিবেশ দূষণ, সেই পরিবেশ দূষণটা সবচেয়ে বেশি করতেছে, যার ইফেক্টগুলো আমাদের মতো গরিব রাষ্ট্র বা বাংলাদেশের মধ্যে এসে ভরতেছে। এই যে উদাহরণটা দিলাম, এটি কি বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা, যেটা হচ্ছে বাস্তবসম্মত এবং যেটা হচ্ছে যৌক্তিক এবং যেটা পর্যবেক্ষণ করা যায় এবং যার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ আগেও কি বন্যা হয়েছে না? অর্থাৎ বন্যা হয়েছে। দৃষ্টবাদ হলো অভিজ্ঞতালব্ধ কোনো একটি যৌক্তিক বিষয় সম্পর্কিত মতবাদ। তাহলে দৃষ্টবাদের আমরা একটা সংজ্ঞা এখানে দেখতে পাই। দৃষ্টবাদ কি? অভিজ্ঞতালব্ধ, অর্থাৎ দৃষ্টবাদের মধ্যে তোমার অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতালব্ধ কোনো একটি যৌক্তিক বিষয় সম্পর্কিত মতবাদ। এবং এই সংজ্ঞাটা বা পজিটিভিজম কি যদি তোমাকে কম মার্কে প্রশ্ন করা হয়, তাহলে তুমি লিখতে পারবে না। তোমাকে এই বিষয়টা জাস্ট থিওরিটা ভিতরে নাও এবং ভিতরে নিয়ে মনে করো নিজের মতো তো লিখতে পারবাই, কিন্তু যার সংজ্ঞাটা একটু ভালোভাবে মাথায় রাখো যে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কোনো একটা অভিজ্ঞতা আমার থাকবে, অভিজ্ঞতালব্ধ কোনো একটা যৌক্তিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কিত মতবাদ। সমাজে বিরাজমান বা বিদ্যমান বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দূর করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চিন্তায় অগাস্ট কোথ সর্বদা তৎপর ছিলেন। তিনি মনে করতেন দৃষ্টবাদের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে সব ক্ষেত্রে বাস্তব চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, এই যে তোমার একটু পর আমরা পড়বো, মানে তুমি এই পড়াগুলো পড়লে মনে করবা যে আচ্ছা অগাস্ট কোথ তো নাস্তিক ছিল। আসলে তিনি কিন্তু ধর্মকে যে বলছিলাম না যে আলাদা করে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করছিলেন আর কি। একটু পরে আমরা যাবো যে 3 স্টেজেস অফ পজিটিভিজম বা হচ্ছে তোমার এই অগাস্ট কোথ আর কি। দৃষ্টবাদের বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করতেন। বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ সকল কিছুতে আমার বিজ্ঞান আসতেছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন পৃথিবীর সব সামাজিক প্রপঞ্চ বা সব সামাজিক ঘটনা, প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ মানে হচ্ছে ঘটনা আর কি। পৃথিবীর সব সামাজিক ঘটনা তোমার প্রাকৃতিক নিয়মের মতো কতগুলো অপরিবর্তিত নিয়ম দ্বারা পরিচালিত এবং এসব নিয়মে তিনি বিজ্ঞানসম্মত পদ্ধতির দ্বারা জানা সম্ভব। অতিপ্রাকৃত বা অলৌকিক প্রপঞ্চের অস্তিত্ব তিনি অস্বীকার করতেন। অর্থাৎ বলতে চাচ্ছেন যে মনে করো এরকম হয় না যে ভাই আমি তো রাস্তার মধ্যে কি বলে সাদা ভূত দেখে আসছি, তোমাকে যদি বলা হয় আর কি এরকম, তুমি বলবা যে না ভাই, তুমি হয়তো সাদা জুব্বা পরা বা সাদা শাড়ি পরা কাউকে দেখছো। হ্যাঁ, এই যে তোমার সাদা পোশাক পরা কাউকে যে তুমি দেখছো, বা সাদা পাঞ্জাবি হইতে পারে বা সাদা শার্টও হইতে পারে, তো সাদা শার্ট পরা যে কাউকে দেখছো, এই তুমি কি একটা বাস্তবিক ব্যাখ্যা দিলা, তুমি একটা যৌক্তিক ব্যাখ্যা দিলা। এবং অগাস্ট কোথ বলতেছে এই যে অতিপ্রাকৃত বা অলৌকিক যা যা আছে সেগুলোকে আমরা পরিহার করতেছি, সেগুলোকে আমরা বিশ্বাস করতেছি না, আমরা শুধুমাত্র বিজ্ঞানকে বিশ্বাস করতেছি এই ক্ষেত্রে। অর্থাৎ দৃশ্যমান বস্তু বা বিষয়গুলো শুধুমাত্র সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে। আচ্ছা আসো এরপর, দৃষ্টবাদ একটি বিজ্ঞানসম্মত মতবাদ, অর্থাৎ এটার মতবাদটা কি? মতবাদ হচ্ছে বিজ্ঞানসম্মত মতবাদ এবং এ তত্ত্বের লক্ষ্য হচ্ছে মানব সমাজের বস্তুগত বুদ্ধিভিত্তিক এবং নৈতিকতা সংক্রান্ত সমৃদ্ধি। অর্থাৎ আমার এখানে সব কিছু হবে বস্তুগত, অর্থাৎ অবস্তুগত কি? অবস্তুগত হচ্ছে মনে করো এই যে তোমার নিঃশ্বাস নিতেছো বাতাস, হ্যাঁ, অবস্তুগত কি? তুমি মনে করো ওই যে যা তুমি ধরতে পারতেছো না আর কি। আর বস্তুগত কি? বস্তুগত হচ্ছে যেটা তুমি ধরতে পারতেছো, এই মনে করো কলম, বোর্ড, তোমার তুমি যে ফোনে ভিডিওটা দেখতেছো সেটা হচ্ছে বস্তুগত, এবং সেটা হবে বুদ্ধিভিত্তিক এবং নৈতিকতা সংক্রান্ত সমৃদ্ধি এখানে অর্জন করা যাবে এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং তা বাস্তবায়নের জন্য কতগুলো বিশেষ শিক্ষা নির্দেশের আশ্রয় তিনি গ্রহণ করার কথা দৃষ্টবাদে উল্লেখ করেন। এবং দৃষ্টবাদ ধারণাটি 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সেটা হলো জ্ঞান, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ। এই যে বিষয়টা আছে,
এই বিষয়টা তোমার এমসিকিউ বা ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন করা হবে যে দৃষ্টবাদ ধারণাটি কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, তখন তোমাকে এমসিকিউতে দাগে আসতে হবে 3টি। ক মার্কে প্রশ্ন করা হলো দৃষ্টবাদ বিষয়গুলা কোন কোন বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং কি কি, তখন তোমাকে বলতে হবে জ্ঞান, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ। আচ্ছা আসো এরপর বিজ্ঞানসমূহের দর্শন, বিজ্ঞানসমূহের ধর্ম ও নীতিশাস্ত্র এবং দৃষ্টবাদ রাজনীতি। বিজ্ঞানসমূহের দর্শন কি, অর্থাৎ এই যে তোমার পজিটিভিজমটা আছে, এই পজিটিভিজমকে অগাস্ট কোট 3 ভাগে ভাগ করছেন। এই 3 ভাগটা হচ্ছে আমার বিজ্ঞানসমূহের দর্শন, বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র, দৃষ্টবাদ রাজনীতি। বিজ্ঞানসমূহের দর্শন কি, মানুষ তার ভাগ্য উন্নয়নের প্রচেষ্টার উপর নির্ভরশীল, এটাই হচ্ছে বিজ্ঞানসমূহের দর্শনের আলোচনার বিষয়, একে দৃষ্টিবাদী দর্শনও বলা হয়। এতটুকু আমার ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে ভাগ্য উন্নয়নের প্রচেষ্টার উপর নির্ভরশীল। অর্থাৎ তুমি কেন পড়াশোনা, আমি তোমাকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই, এখানে তো আসে বইয়ের কথা তো আসে, এর বাইরে আমি তোমাকে উদাহরণ দিই। তুমি কেন পড়াশোনা করতেছো সেটা একটু বলো তো। তুমি পড়াশোনা করতেছো কারণ তুমি পড়তে চাচ্ছ, তুমি পড়াশোনা করতেছো কারণ তুমি নিজের ভাগ্য উন্নয়ন করতে চাচ্ছ, যে ভাই আমি জিপিএ 5 পাবো, কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হব, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরবর্তী কোনো একটা সময় আমি বিসিএস ক্যাডার হয়ে দেশকে সার্ভ করব এবং নিজের ভাগ্যের উন্নতি ঘটাবো, প্লাস নিজের পরিবারের ভাগ্যের উন্নতি ঘটাবো। এবং অগাস্ট কোট বলতে যাচ্ছেন এটা হচ্ছে বিজ্ঞানসমূহের দর্শন, অর্থাৎ মানুষ যে প্রতিনিয়ত তার ভাগ্যকে পরিবর্তন করতে চায়, এটা ব্যাখ্যা করা যায় হচ্ছে পজিটিভিজমের দ্বারা। এটাও কিন্তু একটা বিজ্ঞানসম্মত উপায়। এখন তুমি যদি বলো যে উপর থেকে কেউ একজন চাইছে তাই আমি নিজের ভাগ্য পরিবর্তন করব, সেটা তো অবশ্যই চাইছে, সেটা আমিও অস্তিত্ব অস্বীকার করতেছি কিনা। অগাস্ট কোতের মতে যে তুমি শুধুমাত্র নিজের কারণে, নিজের বিজ্ঞানসম্মত উপায়, নিজের স্বার্থের জন্য তুমি ভাগ্যের পরিবর্তন ঘটাইতেছো। বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র, এই যে এইখানে আমরা পাইতেছি যে বুদ্ধিভিত্তিক ও নৈতিক উৎকর্ষতার মধ্য দিয়ে অধিকতর মানবতার সেবায় নিয়োজিত থাকার কথা বলা হয়েছে। অগাস্ট কোট সবসময় বলতে চায় যে ধর্ম বা হচ্ছে রিলিজিয়ন যে বিষয়টা, সেটা শুধুমাত্র মানবতার দিকের জন্য আসছে, অর্থাৎ অধিকতর মানবতার সেবার জন্য আসছে। যেমন মনে করো প্রত্যেকটা ধর্ম কি শান্তির শিক্ষা দিচ্ছে, তাই না? আমাদের ইসলাম ধর্ম কি শান্তির প্রতীক হিসেবে বলা হয়েছে, বা হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইভেন বৌদ্ধ ধর্মতে এরকমও বলা হয়েছে যে জীব হত্যা মহাপাপ। সো প্রত্যেকটা ধর্ম যেহেতু মানবতার সেবার কথা বলছে, অগাস্ট কোট বলতেছে যে বিজ্ঞানসম্মত ধর্ম নীতিশাস্ত্র, তোমার ধর্ম নীতিশাস্ত্র এখানে বলা হয়েছে শান্তির কথা, কিন্তু আলটিমেটলি অগাস্ট কোট বলতেছে যে এর বিষয়েও বিজ্ঞান আছে। কারণ বিজ্ঞানটা কি, যে এখানে এমন একটা স্ট্রাকচারের কথা বলা হয়েছে, সেই স্ট্রাকচারটা মেনটেন করলে অটোমেটিক তুমি মানবতার সেবা ব্রতী হয়ে যাবা। এরপর দৃষ্টবাদী রাজনীতিটা কি, যুদ্ধ বর্জন করে শান্তিপূর্ণ অবস্থা তৈরি করার জন্য রাজনীতি হলো দৃষ্টবাদী রাজনীতির মূল কথা। আচ্ছা, এখন সাম্প্রতিক সময়ে কি কি যুদ্ধ চলতেছে আমরা যদি একটু চিন্তা করার চেষ্টা করি। সৌদি ইয়েমেন একটা যুদ্ধ চলতেছে, তারপর হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন একটা যুদ্ধ চলতেছে, তারপর 3 নম্বর যে যুদ্ধটা যদি আমি চিন্তা করি যে ইরান ইসরায়েল একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, ওই পাশে ইউক্রেন এবং হচ্ছে তোমার রাশিয়া যে যুদ্ধটা চলতেছে। এরকম মনে করো এই তোমার আফ্রিকার রাষ্ট্রের মধ্যে মধ্যে মানে গৃহযুদ্ধ থেকে শুরু করে এই যুদ্ধগুলো লাইগেই আছে। বলতেছেন অগাস্ট কোট যে দৃষ্টবাদ রাজনীতি বা পজিটিভ রাজনীতি হচ্ছে বিজ্ঞানকে কাজে লাগিয়ে যুদ্ধ অবস্থা থেকে কি বলে যুদ্ধ অবস্থা থেকে সরে এসে শুধুমাত্র শান্তির পথে ধাবিত হওয়া, এবং এই যে উপরেরটা আছে ধর্ম ও নীতিশাস্ত্রকে মেনে চলে মানবতার সেবায় ব্রতী হয়ে মানুষের ভাগ্য উন্নয়নের ক্রমান্বয়ের চেষ্টা করাটাই হচ্ছে কি আমার এই পজিটিভিজমের 3টা স্টেজ। তাহলে এইটার সাথে এইটা কানেক্টেড, এটার সাথে এইটা কানেক্টেড, বুঝতে পারছো? তাইলে আমরা কি করব, যুদ্ধ বর্জন করে মানুষের শান্তি আনয়নের জন্য এবং মানবতার সেবা করার জন্য আমরা বিজ্ঞানসম্মত উপায়ে বিজ্ঞানসম্মত দর্শন অর্জন করব, যেখানে মানুষ তার নিজের ভাগ্য উন্নয়নের প্রচেষ্টা কন্টিনিউয়াসলি করে থাকে। আসো এরপর ত্রয় সূত্রের সূত্র তথা মানব প্রকৃতির সূত্র, এবং যেটা হচ্ছে আমার লজ অফ 3 স্টেজেস অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান নেচার। এবং লজ অফ 3 স্টেজেস যেটাকে আমরা জানি শুধুমাত্র, সেটা সম্পর্কে আমরা এতটুকু জানবো। আচ্ছা, এর ইতিহাসটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জানি। এই যে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করেছিল। এই সময় অগাস্ট কোট লক্ষ্য করলেন যে সামাজিক ও নৈতিক বিপর্যয় বস্তুত বুদ্ধিবৃদ্ধি
বুদ্ধিবৃত্তি পর্যায়েরই ফল, কাজেই বুদ্ধিবৃত্তি সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত ফল লাভ করা সম্ভব। অর্থাৎ যে তোমার ফরাসি বিপ্লবের পরে মানুষজন যে বিশৃঙ্খল হয়ে গেছিলো, মানুষজন যে চিন্তা করছিল যে আচ্ছা সেই সময় তোমার চিন্তা করে যে মানুষজনের চিন্তা ভাবনা বা থট প্রসেস বা থিঙ্কিং প্রসেসকে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলেই শুধুমাত্র সমাজে শান্তি আনয়ন সম্ভব। এবং বর্তমানে ফ্রান্স কি ইউরোপিয়ান ইউনিয়নের একটা অন্যতম সদস্য এবং খুব শান্তিপূর্ণ একটা রাষ্ট্র আর কি। আচ্ছা আসো, লজ অফ থ্রি স্টেজে কি বলা হয়েছে? লজ অফ থ্রি স্টেজে বলা হয় যে প্রথমটা হচ্ছে আমার, আমি 1 নম্বর লিখি, ওয়ান হচ্ছে আমার থিওলজিক্যাল স্টেজ, থিওলজিক্যাল স্টেজ। সেকেন্ড নাম্বার হচ্ছে আমার মেটাফরিক্যাল স্টেজ, মেটাফরিক্যাল স্টেজ। এবং থার্ড নাম্বার হচ্ছে আমার পজিটিভ বা হচ্ছে সায়েন্টিফিক স্টেজ, CIENT স্টেজ। এই নামগুলো তোমাকে মনে রাখা লাগবে। থিওলজিক্যাল স্টেজের বাংলা কি ভাই? থিওলজিক্যাল স্টেজের বাংলা হচ্ছে ধর্মতত্ত্ব, তারপরটা কি অধিবিদ্যা, এবং তারপরটা কি আমার দৃষ্টবাদ। ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, দৃষ্টবাদ, ঠিক আছে। এবং এই তিনটা কনসেপ্টে উনি পজিটিভ ফিলোসফি যে গ্রন্থটা ছিল মনে আছে, সেই যে পজিটিভ এখানে আছে, এখানে মনে হয় না নাই, আচ্ছা এই যে তোমার অগাস্ট কোট পজিটিভ ফিলোসফি গ্রন্থ, তার গ্রন্থের নাম কি ছিল? পজিটিভ ফিলোসফি গ্রন্থের মধ্যে, পজিটিভ ফিলোসফি গ্রন্থের মধ্যে দিয়েছিলেন এই তিনটা স্টেজ মূলত আমরা এই যে তোমার মানব সূত্র, ত্রয় সূত্র বা লজ অফ থ্রি স্টেজের মধ্যে পাই। এখন ভাই থিওলজিক্যাল স্টেজেরও আরও তিনটা ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে আমরা ধর্মতত্ত্ব বলতেছি আর কি। এই ধর্মতত্ত্বের মধ্যে ভাই তিনটা ক্রাইটেরিয়া কি? এটা হচ্ছে তোমার বহুপ্রাণবাদ, হ্যাঁ বহুপ্রাণবাদ বা বহুপ্রাণবাদী স্তর আর কি বলতেছি আমরা, বহুপ্রাণবাদ বা বহুপ্রাণবাদী স্তর আমরা এখানে পাচ্ছি। তারপরে পাচ্ছি হচ্ছে বহুদেববাদ, আচ্ছা তারপরে আমরা কি পাই? বহুদেববাদ। আমি তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব, ঠিক আছে? বহুদেববাদ, এবং তারপরে আমরা পাই একেশ্বরবাদ। এখন ভাই প্রশ্ন তোমার কাছে, কোনটা কি থিওলজিক্যাল? আচ্ছা এই তিনটা আগে ব্যাখ্যা করি, তারপর আমরা এখানে যাবো আর কি। থিওলজিক্যাল বা ধর্মতত্ত্বের মূল কথা হচ্ছে যে সকল কিছু কোনো একটা প্রাকৃতিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। প্রাকৃতিক শক্তি কি? প্রাকৃতিক শক্তি হইতে পারে আমার কোনো একটা বস্তু হইতে পারে, যে মনে করো কোনো একটা মূর্তিকে আমি পূজা করতে পারি, কোনো একটা পাথরকে আমি পবিত্র মনে করতে পারি, হ্যাঁ। এই যে তোমার এর মধ্যে তিনটা স্টেজ আছে। বহুপ্রাণবাদ, মানুষ একদম সৃষ্টির শুরুতে মনে করতো আচ্ছা আমার সামনে একটা গাছ আছে, তাহলে গাছ হচ্ছে আমার দেবতা। আচ্ছা আমার সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণা হচ্ছে আমার দেবতা। আচ্ছা আমার সামনে একটা নদী আছে, আমার নদী হচ্ছে আমার একটা দেবতা। তারপর আমরা সেই স্তর থেকে বহু দেববাদে আসি। তারপরে মানুষ মনে করা শুরু করলো আচ্ছা ঠিক আছে এই প্রাকৃতিক বিষয়গুলোর কোনো ওইরকমভাবে ক্ষমতা নাই। এরপর আমরা বহু দেববাদে আসি, যে সূর্যের দেবতা এই, তারপর হচ্ছে আমার পানির দেবতা এই, আগুনের দেবতা এই। এরপর থেকে আমরা একেশ্বরবাদে আসি, যে আচ্ছা মানুষ তারপর মনে করা শুরু করলো যে সকল কিছুর পিছনে একজনই দায়ী, অর্থাৎ একেশ্বরবাদ বা এক দেবতা বা হচ্ছে একজন সৃষ্টিকর্তা, এরকম একটা বিশ্বাসে মানুষ উপনীত হয় আর কি। যেটা হচ্ছে আমার থিওলজিক্যাল স্টেজের মূল কথা বা ধর্মতত্ত্ব বা ধর্মতত্ত্ব স্টেজের মূল কথা। এরপরে অধিবিদ্যা বা মেটাফরিক্যাল স্টেজ। মেটাফরিক্যাল স্টেজ কি ভাই? মেটাফরিক্যাল স্টেজ হচ্ছে এই সেম কথাই, যে মানুষ মনে করতেছে যে আচ্ছা দেবতা তো আছেই, দেবতা তো আছেই, দেবতার বাইরেও হয়তো বা কোনো একটা অদৃশ্য বা অতিপ্রাকৃত শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, যেটাকে আমরা দেখতে পাই না, যেটাকে আমরা ছুঁইতে পারি না। এবং সেটা হচ্ছে মনে করো একেশ্বরবাদেরই একটা ভিন্ন ধর্মী কনসেপ্ট আর কি, যেখানে ডিরেক্ট মনে করা যাচ্ছে যে একজন দেবতা আছে, এবং এখানে মনে করা যাচ্ছে দেবতা দুবতা কিছু নাই ভাই, বা সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আমাদেরকে অতিপ্রাকৃত কেউ একজন নিয়ন্ত্রণ করতেছে। এবং তারপরে যখন মানুষ সায়েন্টিফিক স্টেজে গেল, এবং এটা কিন্তু সমাজের বিবর্তনকে আমরা প্রকাশ করতেছি, যে এই একটা অবস্থায় মানুষ ছিল, তারপরে বেশ কিছু সময় পর আমরা এই অবস্থায় যাই, এই সমাজের পর আমরা পরবর্তী সমাজে যখন যাই, বিবর্তনকে আমরা প্রকাশ করতেছি। পরবর্তীতে যখন আমরা বিবর্তনবাদে গেলাম, বিবর্তিত হয়ে আমরা পজিটিভ বা তোমার এই যে তোমার দৃষ্টবাদ, যেটা একটু আমরা পড়ে আসলাম না, পজিটিভিজম, এই দৃষ্টবাদ স্টেজে গেলাম, তখন মানুষ বিশ্বাস করা শুরু করলো যে আচ্ছা সব কিছু বাদ, এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে দেখিয়ে আমার প্রত্যেকটা ঘটনা ঘটতেছে, এর মাঝখানে কোনো বহুপ্রাণবাদ, বহুদেববাদ, একেশ্বরবাদ বা হচ্ছে কোনো অতিপ্রাকৃত শক্তি কোনো কিছুই নাই। আচ্ছা মেটাফরিক্যাল স্টেজ তোমার বা হচ্ছে মেটাফরিক্যাল এই মেটাফরিক্যাল স্টেজের আরেকটা উদাহরণ আমি দিতে পারি, যে মানুষ আত্মায় বিশ্বাস করে একসময় করতো আর কি।
যে মানুষ মনে করে যে আচ্ছা মৃত মানুষের আত্মা এই করতে পারে, মৃত মানুষের আত্মা ওই করতে পারে। সো সেইখান থেকে তারপরে আমরা বৈজ্ঞানিক পর্যায়ে যাই আর কি। এটা হচ্ছে মোটামুটিভাবে আমি তোমাকে পুরোটা সামারি করে দিছি, এরপর আমরা আসো ভিতরে যাই আর কি। প্রথমে হচ্ছে এই যে পজিটিভ ফিলসফি গ্রন্থের মধ্যে সেটা পাইছিল, যার মধ্যে প্রথমটা হচ্ছে ধর্মতত্ত্ব বা হচ্ছে থিওলজিক্যাল স্টেজ, দ্বিতীয়টা হচ্ছে আমার অধিবিদ্যা বা হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ, তৃতীয়টা হচ্ছে আমার দৃষ্টবাদ বা সায়েন্টিফিক আর পজিটিভ স্টেজ। মনে থাকবে এই ধর্মতত্ত্বের মধ্যে আমরা তিনটা পার্ট পাই। সেই তিনটা পার্ট কি? একটা সর্বপ্রাণবাদ, একটা বহুদেববাদ, একটা একেশ্বরবাদ। এতক্ষণ আমি তোমাদেরকে যা 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 বলছি তার সবই আছে এখানে আছে। যে প্রথমটা ধর্মতত্ত্ব কি? ধর্মতত্ত্বের মধ্যে বলা হচ্ছে যে মানুষ হচ্ছে মূলত ধর্মের উপর বিশ্বাসী ছিল। ধর্মের মধ্যে মানুষ সর্বপ্রথম মনে করত, এই যে তোমার এখানে একটা লাইন আমরা দেখাবো, সেটা হচ্ছে অগাস্ট কোত এই স্তরকে সামরিক স্তর বলে অভিহিত করতেন, ঠিক আছে? এবং এই যুগের মানুষ ছিল অদৃষ্টবাদী, অর্থাৎ তারা কোনো ঠিকমতো আর কি লজিক্যাল চিন্তা ভাবনা করতে পারতো না, তারা বিজ্ঞানকে ঠিকমতো ভাবতে পারতো না, তাদের মাথার মধ্যে সেটা ক্যাচ করতে পারতো না। এবং এই স্তরকে অগাস্ট কোত তিন ভাগে ভাগ করেন। সেটা হচ্ছে সর্বপ্রাণবাদ, যা কিছু দেখি তার মধ্যে হয়তো প্রাণ আছে, যা কিছু দেখি সেটাই হয়তো আমাকে নিয়ন্ত্রণ করতেছে। তারপরে বহুদেববাদ, তারপর আমরা বিভিন্ন রকমের দেবতাদেরকে দেখতে পাই, যেটা হচ্ছে তোমার পানি, যেটা হচ্ছে তোমার সূর্যের দেবতা, সেটা হচ্ছে মনে করো আগুনের দেবতা, এরকম বহু কিছু দেখতে পাই। তারপরে একেশ্বরবাদ কি? আচ্ছা অনেক দেবতা তোকে আমরা মানলাম, এরপর এমন একটা যুগ আসে যেই যুগের মধ্যে মানুষ কিন্তু বিবর্তন, আস্তে আস্তে বিবর্তন হচ্ছে। হ্যাঁ, একদম আদি স্তর থেকে আমরা মনে করো বর্তমান স্তরে উপনীত হইতেছে, এরকম একটা সিচুয়েশন অগাস্ট কোত ব্যাখ্যা করছেন, যেটা হচ্ছে 1798 সালের পরেই কিন্তু কাহিনী, যেহেতু ওনার জন্মের পরের কাহিনী। আচ্ছা, একেশ্বরবাদ কি? একেশ্বরবাদের মধ্যে বলা হচ্ছে সব কিছু বাদ, অনেক দেবতাও নাই, সব কিছুর মধ্যে প্রাণও নাই, আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে একমাত্র একজন সৃষ্টিকর্তা আর কি। তারপরে অগাস্ট কোত বলতে, এটা কিন্তু অ্যাগেইন অগাস্ট কোতের কথা, আমি কিন্তু এর সাথে একমত না, ঠিক আছে? ডিসক্লেমার দিয়ে দিচ্ছি বারবার, কারণ এগুলো খুব সেন্সিটিভ টপিক আর কি। আচ্ছা, এরপরে মেটাফিজিক্যাল স্টেজে কি বলা হচ্ছে? মেটাফিজিক্যাল স্টেজের মধ্যে বলা হচ্ছে যে মানুষ মূলত এরপরে বিশ্বাস করা শুরু করলো অতি প্রাকৃত শক্তির মধ্যে, যেমন এক্ষেত্রে হতে পারে মনে করো আত্মা, বা হচ্ছে মনে করো কোনো একটা জিন ভূত, বা মনে করো কোনো একটা প্রেতাত্মা, এইসবের মধ্যে মানুষ বিশ্বাস করা শুরু করলো। এই যে আমরা এখানে শুধুমাত্র দেবতা কর্তৃক নয়, শুধুমাত্র একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতা দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়। এরপরে আমরা আরেকটা স্টেজ পাই, যেটা হচ্ছে আমার দৃষ্টবাদ স্তর বা হচ্ছে সায়েন্টিফিক স্টেজ। সায়েন্টিফিক স্টেজ দ্বারা কি বোঝানো হয়? সায়েন্টিফিক স্টেজ দ্বারা বোঝানো হয় যে যেখানের মধ্যে মানুষ বিশ্বাস করা শুরু করলো এখানে কোনো আত্মাও নাই, এখানের মধ্যে কোনো আমার দেবতাও নাই, এখানের মধ্যে কোনো আমার এই একেশ্বরবাদ, একটা দেবতা হোক, অনেকগুলো দেবতা হোক, বা হচ্ছে তোমার মনে করো সব কিছুর মধ্যে যে প্রাণ খোঁজার যে প্রবণতা সেটা হোক, এইসব কিছুই নাই, মানুষ এটা বিশ্বাস করা শুরু করলো। আসো এরপরে হচ্ছে আমরা ত্রয় সূত্রের ব্যাখ্যা। ত্রয় সূত্রের ব্যাখ্যার মধ্যে আমরা কি দেখতে পাই? যে কোত, এটা কিন্তু লেখা হয়েছে কমতে, কিন্তু এটা উচ্চারণটা কি, বানানটা কি, অ্যাগেন আমি আগেও বলছিলাম যে এটা উচ্চারণটা হচ্ছে কোত, ঠিক আছে? চন্দ্রবিন্দু সহ কোত। এর মতানুসারে মানব জাতির ক্রমবিবর্তনের ধারার মতো সামাজিক এই বিবর্তন তিন সূত্রকে অবলম্বন করে। তিন সূত্র কি? থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং হচ্ছে পজিটিভ। থিওলজিক্যাল কি? থিওলজিক্যাল হচ্ছে যেটার মধ্যে মানুষ দেবতা বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত, তারপরে বিবর্তিত হইতে হইতে এমন একটা যুগ আসে যে যুগের মধ্যে মানুষ দেবতাকে আর বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করা শুরু করে কোনো একটা আত্মা বা অতিপ্রাকৃত শক্তিকে। তারপরে বিবর্তিত হইতে হইতে এমন একটা যুগ আসে মানুষ যেখানে দেবতাকেও বিশ্বাস করে না, অর্থাৎ আত্মাকেও বিশ্বাস করে না, এবং মানুষ শুধুমাত্র বিজ্ঞানকে বিশ্বাস করে, যেটাকে আমরা বলতেছি বাংলায় দৃষ্টবাদ। আচ্ছা, আসো এরপর অতঃপর প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে বাস্তবধর্মী প্রত্যক্ষবাদী প্রত্যয়ের সৃষ্টি হয়, অন্যদিকে একইভাবে সমাজ ব্যবস্থায় ও পর্যায়ভিত্তিক বিবর্তন পরিলক্ষিত হয়। প্রাথমিক স্তরে আদিম সমাজে বিদ্যমান ছিল ধর্মবোধ। প্রাথমিক স্তরে কি ছিল? ধর্মবোধ, যেটা কিন্তু এখনো পর্যন্ত আছে, কিন্তু অগাস্ট কোত বলতেছে নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে কিছুটা অগ্রগতি হয়, তারপরে মানুষ আসে দার্শনিক আদর্শের ক্ষেত্রে। এতটুকু আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম মেটাফিজিক্যাল স্টেজের মধ্যে। মেটাফিজিক্যাল স্টেজ কোনটা? যেটা হচ্ছে অধিবিদ্যা আর কি, বাংলায় অধিবিদ্যা। সেই অধিবিদ্যার স্তরটা ছিল মোটামুটি ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত। আসলে দাগায় আসে যেহেতু কোন জায়গায় ছিল, এই যে ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, এবং এই জায়গায় মূলত দার্শনিক চিন্তা ভাবনা করা হতো। এবং তোমাকে যদি প্রশ্ন করা হয়েছে ভাই দার্শনিক চিন্তা অগাস্ট কোতের কোন স্টেজের মধ্যে করা হইতো, তোমাকে দাগে আসতে হবে মেটাফরিক্যাল স্টেজ অথবা হচ্ছে অধিবিদ্যা, এবং এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আসে এরপর পরিশেষে দৃষ্টবাদী মানসিকতার প্রাধান্য দিলে সমাজ হয়ে পড়ে শিল্প নির্ভর, এবং যেটাকে আমরা বলছিলাম যে বর্তমান শিল্প নির্ভর সমাজগুলোতে তুমি যদি ইউরোপের দিকে যদি তাকাও, বা হচ্ছে চায়নার হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়াগুলোর দিকে তাকাও, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে নাস্তিক, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ তারা
ঈশ্বরও বিশ্বাস করে না, অর্থাৎ হোক সেটা বহু দেবতা বা হচ্ছে একজন দেবতা বা একজন সৃষ্টিকর্তা, তারা কোনো আত্মাতেও বিশ্বাস করে না। তারা শুধুমাত্র বিশ্বাস করে কি, তো সেটা হচ্ছে তোমার আমার যে পজিটিভিজম বা হচ্ছে সে বিজ্ঞানের মধ্যে বিশ্বাস করে আর কি। এরপর হচ্ছে আমরা একটা স্টেজ পাই, সেটা হচ্ছে বিজ্ঞানের সোপানক্রম। সেই সোপানক্রমটা দ্বারা কি বোঝানো হয়? অগাস্ট কোত বলতে যাচ্ছেন যে সমাজ, এখানে তোমাকে আমি এত কিছু পড়াবো না, শুধুমাত্র এতটুকু তোমাকে মনে রাখতে হবে, এবং এই এতটুকু তোমার কিন্তু খ মার্কের সময় অনেক সময় আসে আর কি। খ মার্কে বলা হলো যে বিজ্ঞানসমূহের উচ্চক্রম বা স্তর বিন্যাস ব্যাখ্যা করো। খ মার্ক বা গ মার্ক, ঘ মার্কে অনেক সময় চলে আসে আর কি, যদি তোমাকে রিলেট করে পড়ানো বা পড়তে হবে আর কি। অগাস্ট কোত বলতেছেন যে সমাজ যেহেতু মানুষকে নিয়ে গঠিত, তাই সমাজকে যে বিজ্ঞান বিশ্লেষণ করে, অর্থাৎ সমাজ বিজ্ঞান, সেই সমাজ বিজ্ঞান হচ্ছে সকল বিজ্ঞানের ঊর্ধ্বে, একদম উপরে। তাহলে কি ভাই সবচেয়ে নিচে কি? সবচেয়ে নিচে হচ্ছে আমার গণিত, যেটা মানুষের হিসাব নিকাশের কাজে লাগে, এছাড়া আর কোনো কাজে লাগে না। তারপরে কি ভাই, তারপর আচ্ছা উপর থেকে আমরা আসি আর কি, ঠিক আছে, যেহেতু আমরা উপর থেকে শুরু করছি। প্রথমে কি ভাই, সকল কিছুর ঊর্ধ্বে কি? সমাজ বিজ্ঞান, কারণ এই সমাজ বিজ্ঞান সমাজের মানুষকে নিয়ে ব্যাখ্যা করে, সমাজকে নিয়ে ব্যাখ্যা করে, যেখানে হচ্ছে মানুষ থাকে। এরপর আমরা কি পাই? এরপর আমরা জীববিজ্ঞান পাই। কিভাবে ভাই? জীববিজ্ঞান হচ্ছে কি করে? মানুষকে নিয়েই তো আলোচনা করে, তাই না? মানুষ, মাছ, মাংস, পশু, পাখি, প্রাণী, এগুলো নিয়ে জীববিজ্ঞান আলোচনা করে। প্রথমে সমাজের মধ্যে যে মানুষ থাকে, সেই সমাজকে নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে সেটা সবার ঊর্ধ্বে। তার নিচে হচ্ছে শুধুমাত্র মানুষ এবং মানুষ সংক্রান্ত বিষয় নিয়ে যেটা আলোচনা করে সেটাকে নিয়ে। তারপরে পাই হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, জ্যোতির্বিদ্যা, ম্যাথমেটিক্স, এইসব আমরা পাই আর কি। এবং এই বিষয়টা তোমাকে মনে রাখা লাগবে। পরীক্ষার হলে এমসিকিউ কীভাবে আসে জানো? এমসিকিউ আসে হচ্ছে যে পদার্থবিদ্যা কোন ধরনের বিজ্ঞানের সোপানক্রমের মধ্যে পড়ে, তখন তোমাকে দাগে আসতে হবে অজৈব। তাহলে আমরা কয় ধরনের বিজ্ঞানের সোপানক্রম পাই? 3 ধরনের। একটা হচ্ছে অধিজৈব, যেটা হচ্ছে তোমার সর্বপ্রথম। অধিজৈবের মধ্যে শুধুমাত্র সমাজবিজ্ঞান আছে, অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে। অধি মানে কি? ঊর্ধ্বে। অর্থাৎ জীব বা জীব সংক্রান্ত কোনো কিছুর ঊর্ধ্বে, সকল কিছুর ঊর্ধ্বে, এখানে কোনো তালিকার মধ্যে পড়ে না, অর্থাৎ সুপিরিয়র, হাইয়েস্ট সুপিরিয়র। তারপর আমরা কি পাই? তারপর আমরা পাই হচ্ছে জৈব, যেটা হচ্ছে আমার মানুষজনের জীব বা জীবন সংক্রান্ত আলোচনা করে, অর্থাৎ রক্ত কীভাবে শিরা ধমনির মাধ্যমে ভিতরে ঢুকে, ফুসফুস কীভাবে পালস হইতেছে আমার, বা তারপর হচ্ছে আমার ফুসফুস কীভাবে আমার রক্তকে পিউরিফাই করতেছে, হৃৎপিণ্ড কীভাবে আমার পালস হয়ে রক্তকে সারা দেহের মধ্যে পৌঁছায় দিচ্ছে, মস্তিষ্ক কীভাবে চিন্তা করে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, এই যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে আমার জীববিজ্ঞান, এটা হচ্ছে জৈবর মধ্যে বা জৈব বিজ্ঞানের সোপানক্রমের মধ্যে জৈবর মধ্যে পড়ে আর কি। এবং অজৈবর মধ্যে পড়ে কি? রসায়ন, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত। এবং এই বিষয়গুলো হচ্ছে তোমার 1, 2, 3 আর কি। এই 1, 2, 3 তোমাকে কোনটার মধ্যে কি কি, এটা হচ্ছে তোমার এমসিকিউর মধ্যে অনেক সময় চলে আসে, অনেক সময় না বেশ ভালো সময় আসে আর কি। এবং এই ক্ষেত্রে তোমাকে আমি আরেকটা কথা বলি, যেটা হচ্ছে অগাস্ট বলছিল, সেটা হচ্ছে একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে নিচেরটার উপর নির্ভরশীল, কিন্তু নিচেরটা দ্বারা নিয়ন্ত্রিত না। অর্থাৎ সমাজবিজ্ঞান জীববিজ্ঞান থেকে হেল্প নেয়, জীববিজ্ঞান কখনো সমাজবিজ্ঞানকে কন্ট্রোল করতে পারে না। তারপর হচ্ছে জীববিজ্ঞান কেমিস্ট্রি থেকে হেল্প নেয়, কিন্তু কেমিস্ট্রি কখনো জীববিজ্ঞান বা হচ্ছে বায়োলজিকে কন্ট্রোল করতে পারে না। এবং এই ক্ষেত্রে এটি কি লেখা আছে? এবং সকল সংশ্লিষ্টের মধ্যে আচ্ছা লেখা নেই এই ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে আমরা তোমাকে বললাম যে এটা হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল, কিন্তু কন্ট্রোল করতে পারে না। এরপরে আসো দেখি, এবং এই ছকটা কিন্তু তোমাদেরকে মনে রাখা লাগবে আর কি। প্রথমে কি? অধিজৈবের মধ্যে আমার আসতেছে কি? সমাজবিজ্ঞান। তারপরে কি? জৈবের মধ্যে আসতেছে আমার বায়োলজি। তারপরে কি আমার অজৈবের প্রথমটা কি? অজৈবের প্রথমটা হচ্ছে আমার কেমিস্ট্রি, তারপরটা হচ্ছে ফিজিক্স, তারপরটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, তারপরটা হচ্ছে ম্যাথমেটিক্স। আচ্ছা, সিরিয়ালটা মনে রাখা লাগবে। এই উচ্চক্রমে সর্বনিম্নে রয়েছে গণিতশাস্ত্র, এরপরে পর্যায়ক্রমে জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, এবং যেটা তোমাকে বলছিলাম আর কি। অগাস্ট কোত সমাজবিজ্ঞানকে সর্বোচ্চ স্থানে কি বলে প্রমাণ করতে চেয়েছেন যে এর কর্মক্ষেত্রের পরিধি অত্যন্ত বিস্তৃত, এবং সমাজবিজ্ঞানকে শীর্ষে স্থান দেওয়ার পিছিয়ে অগাস্ট কোত যে যুক্তি এবং ব্যাখ্যা দিয়েছেন তা হলো সমাজবিজ্ঞান একটি সমন্বিত বিষয়, অর্থাৎ সকল কিছু এখানে আলোচনা করা হয়। কি কি আলোচনা করা হয়? গণিত যা যা হিসাব করে, মানুষ এবং মানুষ সম্পর্কিত পৃথিবীর মধ্যেই তো গণিতের হিসাব, তাই না? গণিত যা যা আলোচনা করে তা মানুষ বা সমাজের ভিতরেই আছে। জ্যোতির্বিদ্যা যা যা আলোচনা করে তা সমাজের ভিতরে আছে। পদার্থবিদ্যা যা যা আলোচনা করে তা মানুষের ভিতরে আছে বা সমাজের ভিতরে আছে। কেমিস্ট্রি যে আলোচনা করে তা হচ্ছে সমাজের ভিতরে আছে। বায়োলজি বা জীববিজ্ঞান যে আলোচনা করে তা সমাজের ভিতরে আছে। তাই অগাস্ট কোত এই ক্ষেত্রে বলতে যাচ্ছে যে সমাজ বিজ্ঞান হচ্ছে সকল কিছু দ্বারা নির্ভরশীল, সকল কিছুর উপর নির্ভরশীল, কিন্তু কোনোটার উপর নিয়ন্ত্রিত না আর কি। আসো এরপর
অগাস্ট কোথের চিন্তাভাবনা ও ধারণার প্রতিফলন ঘটেছে তার বিজ্ঞানের সোপানক্রম আলোচনায়। সোপানক্রমের মূল কথা হলো পূর্ববর্তী স্তর পরবর্তী স্তরকে প্রভাবিত করে কিন্তু নিয়ন্ত্রণ করে না। এই কথাটা 3 স্টার মার্ক দিয়ে রাখো। এই কথাটা কি 3 স্টার মার্ক দিয়ে রাখো। এই কথাটা তোমাকে লিখতেই হবে সৃজনশীল আসলে। এখান থেকে যদি সৃজনশীল আসে তোমাকে এই কথাটা মাস্ট লিখতে হবে যে নিচেরটা দ্বারা নির্ভরশীল কিন্তু নিয়ন্ত্রিত না। এরপরে সেম ক্রমটা আমার আবার দেখতে পাই, এই ক্ষেত্রে আমার সামাজিক পদার্থবিদ্যা বা সমাজবিজ্ঞান, যেটা হচ্ছে আমার অধিজৈব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার জীববিজ্ঞান, যেটা হচ্ছে আমার জৈব। তারপরে আমার কেমিস্ট্রি, ফিজিক্স এবং হচ্ছে তোমার যন্ত্রকৌশল বা হচ্ছে মেকানিক্স, অ্যাস্ট্রোনমি যেটাকে আমরা বলতেছি, এবং ম্যাথমেটিক্স, এটা হচ্ছে আমার অজৈব। এই কিটা আমরা চারটা আমরা আবার দেখতে পাই আর কি। এরপর গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথড, সব কিছুর ক্ষেত্রে আমরা গবেষণা করি। এই ক্ষেত্রে আমরা এতটুকু জানা থাকে জরুরি, পর্যবেক্ষণ পরীক্ষণ এবং তুলনামূলক বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে তোমার এই সমাজ বিশ্লেষণের পদ্ধতির মধ্যে অপরিহার্য আর কি। এবং এই পদ্ধতিগুলো ব্যবহার করি যে আমি কোনো একটা সমাজ, যে মনে করো কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনাকে আমরা পর্যবেক্ষণ করতেছি, আচ্ছা ঠিক আছে কী হয়েছে এখানে, কেমন হয়েছে, কীভাবে হইতে পারে, আবার সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাইতেছে, আচ্ছা ঠিক আছে কোনো একটা সমস্যা হয়েছে সেটাকে সলভ করা যায় এইভাবে, সেটাকে এইভাবে করলে ভালো, এইভাবে না করলে ভালো। তারপরে কি সেটাকে আমরা তুলনামূলক বিশ্লেষণ করতেছি, আচ্ছা এটা যদি এরকমভাবে না করে আমরা ওইরকমভাবে করতাম তাহলে তো এটা হচ্ছে বেটার হইতো, এরকমভাবে করার কারণে ওটার চেয়ে বেটার হয়েছে। এই যে তোমার তুলনা, এই তুলনাটা কিসের মাধ্যমে করি আমরা, সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে এই অগাস্ট কোথ যে ব্যাখ্যাগুলো করেন সেটা হচ্ছে এই যে তোমার পর্যবেক্ষণ পরীক্ষণ এবং তুলনামূলক বিশ্লেষণ। এবং উনি ঐতিহাসিক ব্যবহার বা ঐতিহাসিক পদ্ধতি, যেটা আমরা চ্যাপ্টার 2-তে কিন্তু পড়ে আসছিলাম, অনেকগুলো পদ্ধতি ছিল, তুলনামূলক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, সরাসরি অংশগ্রহণ পদ্ধতি, এর মধ্যে শুধুমাত্র ঐতিহাসিক পদ্ধতির ব্যবহার করেন কি এই অগাস্ট কোথ। এরপরে অগাস্ট কোথকে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে অগাস্ট কোথকে কী বলা হচ্ছে, সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। এবং 1839 সালে বিজ্ঞানটির নতুন নামকরণ করেন যা সোশিওলজি। এই যে এতটুকু তোমার ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট আমি তোমাকে দাগায় দিচ্ছি। 1839 সালে সোশিওলজি হিসেবে, যার অর্থ হচ্ছে জ্ঞানের বিজ্ঞান, এবং সোশ্যাল ফিজিক্স, এই সোশিওলজির নামকরণটা আসে কোত্থেকে, এই নামকরণটা আসে হচ্ছে সোশ্যাল ফিজিক্স, এই নাম থেকে আসে হচ্ছে সোশিওলজি। আচ্ছা, এরপর অগাস্ট কোথ বিভিন্ন তত্ত্বে সমালোচিত হয়েছেন, বিশেষ করে তার দৃষ্টবাদ সমালোচকদের দ্বারা নানানভাবে সমালোচিত হয়েছে। কেন সমালোচিত হয়েছে এটা কিন্তু আমি আগেই বলে দিছি, কারণ ওনার এই যে দৃষ্টবাদ কনসেপ্ট বা পজিটিভিজম কনসেপ্টের সাথে আমি নিজেই পার্সোনালি অ্যাগ্রি করি না, উইচ ইজ ওকে, কারণ সমাজবিজ্ঞানের মধ্যে বা সোশিওলজির মধ্যে একজনের সমালোচনা আরেকজন করার সুযোগ আছে, তাই না? অনেক সময় দেখবা যে তুমি কার্ল মার্কসে যা পড়তেছো সেটার সাথে তুমি অ্যাগ্রি করতেছো না। হ্যাঁ, আমি পার্সোনালি এমিল ডুরখেমকে পছন্দ করি, ওনার বেশ কিছু থিওরি আছে, যেমন উনি সুইসাইড নিয়ে বেশ গবেষণা করছেন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সিগমন্ড ফ্রয়েড, উনি হচ্ছেন তোমার স্বপ্ন বা ড্রিম নিয়ে বেশ গবেষণা করছেন, এদেরকে আমি পার্সোনালি পছন্দ করি। কিন্তু অগাস্ট কোথ হচ্ছে কি, অগাস্ট কোথ কেন সমালোচিত হয়েছেন, ওই যে বলছেন যে ঈশ্বরকে তুমি সাইডে রাখো, তুমি বহু দেবতাকে সাইডে রাখো, তুমি মেটাফরিক্যাল স্টেজকে সাইডে রাখো, শুধুমাত্র বিজ্ঞানকে বিশ্বাস করো, এই কথাটার জন্য উনি সমালোচিত হয়েছেন আর কি। এই দৃষ্টবাদটা কী, তাহলে দৃষ্টবাদ হচ্ছে আমার পজিটিভিজম বা হচ্ছে পজিটিভ স্তর আর কি, যেটা আসি নৈতিক অর্থে অগাস্ট কোথের দৃষ্টবাদ গ্রহণীয় হলো, এটি বাস্তবিত হওয়ার নয়, কেননা দৃষ্টান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যেমন নিঃস্বার্থ মানুষের প্রয়োজন, তেমনইভাবে মানুষের অভাব রয়েছে। তেমন তিনি বলেন স্বাধীনতা, সাম্য, অধিকার প্রভৃতি বিষয়গুলো মানুষের ভাগ্যের নীতির নির্ধারক, অর্থাৎ এই তিনটা থাকলে মানুষের ভাগ্য অটোমেটিক ভালো হবে। কিন্তু এটাকে আদৌ বর্তমান বিশ্বে পসিবল না, কারণ এখানে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এগেইন তোমার বিবর্তনের ক্ষেত্রে যে চলে আসে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি যে ফিট সেই শুধুমাত্র এখানে সার্ভাইভ করতে পারবে। এরপর সমালোচকদের মতে অগাস্ট কোথের চিন্তা চেতনায় সেন্ট সাইমনের প্রভাব লক্ষিত, যেটা আমি তোমাকে একদম শুরুতে কিন্তু বলে আসছিলাম যে সেন্ট সাইমনের কাছে উনি 6 বছর উনি কী করছিল, 6 বছর দর্শন শিখছিল, ঠিক আছে, অর্থাৎ ফিলোসফি শিখছিল, এবং সেই ফিলোসফির মাধ্যমে কিন্তু পরবর্তীতে উনি চিন্তা চেতনার কারণে এই সোশিওলজির জন্ম দিতে পারছেন 1839 সালে। অ্যাগেইন কত সালে, 1839 সালে, এটা বলা হয়নি তোমাদেরকে। এবং 1857 সালে কিন্তু উনি মৃত্যুবরণ করেন আর কি, ঠিক আছে, 1857 সালে উনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে উদ্দেশ্যমূলক একটি বক্তব্য মাত্র, কোনটা, সর্বজনীন মতবাদ নয়। তাকে দৃষ্টবাদের জনক বলা হলো, তিনি দৃষ্টবাদকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারেন নাই। সমালোচকদের মতে দৃষ্টবাদী ভাবধারা এলোমেলো চিন্তা ও তত্ত্বের নিপুণ সংশ্লেষক, অর্থাৎ এই যে চিন্তা ভাবনাটা আছে, অনেক সমালোচক এই লাইনটা দ্বারা অর্থ কী বুঝায় জানো, আপনাকে একদম সোজা বাংলায় বলে দিই, এই লাইনটার অর্থ দ্বারা বোঝায় যে হালার পুঁতে পাগল,
যে তুমি মনে করো যদি তোমাকে বলা হয় যে তুমি ধর্মরে বাদ দাও ভাই, তোমাকে মনে করা আল্লাহ বা হচ্ছে যে হিন্দু ধর্মের যে দেবতাগুলো আছে যেগুলো বহু বহু কি বহু দেবতার যে হিসাবটা আমরা পড়ছিলাম, সেই দেবতাগুলো তুমি যে বাদ দাও, বাদ দিয়ে শুধুমাত্র বিজ্ঞানকে বিশ্লেষণ করো, ব্যাখ্যা কী বলে বিশ্বাস করো। বিজ্ঞানকে আমরা কী বলে বিশ্বাস করতেছি, কিন্তু তার পাশাপাশি তো আমার ধর্মের গুরুত্ব আছে, তাই না? অগাস্কো যেহেতু বলছে, এই জন্য এটা বলতেছি এলোমেলো চিন্তা তত্ত্বের নিপুণ সংশ্লেষক, অর্থাৎ হালায় পাগল। সমালোচককারীদের মতে কোতের দর্শন মূলত রক্ষণশীলতার পরিচায়ক, অর্থাৎ উনি শুধুমাত্র রক্ষণশীলতার পরিচায়ক কেন, উনি শুধুমাত্র ফরাসি বিপ্লবকে প্রতিহত করার জন্য এই যে এইসব তত্ত্বগুলো দিয়েছিলেন, শুধুমাত্র ফরাসি বিপ্লবকে প্রতিহত করার জন্য, অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে যে মানুষ বিশৃঙ্খল হয়ে পড়ছিল সেই সমাজকে সুশৃঙ্খল করার জন্য উনি মূলত এই চিন্তাভাবনাগুলো বের করছেন, যেগুলো পরবর্তীতে সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞানের জন্ম দেয়, কিন্তু একই সাথে অনেকে রক্ষণশীল পরিচয়, অনেকে রক্ষণশীলতার পরিচয় হিসেবে উল্লেখ করা হয় আর কি। এবং আজকে হচ্ছে এই পর্যন্তই তোমাদের সাথে বিশাল বড় একটা লেকচার। এর মধ্যে আমরা ইবনে খালদুন সম্পর্কে জানছি, অগাস্ট কোত সম্পর্কে জানছি, অগাস্ট কোতের যে পজিটিভিজম আছে বা হচ্ছে 3 স্টেজেস অফ যে তোমার সোসাইটি আছে সেটা সম্পর্কে জানছি, বা 3 স্টেজেস অফ লস সম্পর্কে জানছি। সেই 3 স্টেজেস অফ লজের মধ্যে আমরা কী পাইছি, তোমার থিওলজিক্যাল স্টেজ পাইছি, মেটাফরিক্যাল স্টেজ পাইছি, এবং একই সাথে আমরা কি পজিটিভ বা সায়েন্টিফিক স্টেজও পাইছি, এবং এইগুলোর পরে হচ্ছে আমরা অধিজৈব, জৈব এবং অজৈব এই সব স্টেজগুলো পাইছি। এবং এগুলা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে হচ্ছে তোমাদের যে হালকেনস্টাইন বিজনেস এবং হিউম্যানিটিস গ্রুপটা আছে, হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করবা এবং তোমাদেরকে সাথে সাথে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লেকচারে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।